দেখেন আপা, আসলে যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা আসলে মানে ইটস ভেরি অ্যালার্মিং ফর আপকামিং ইলেকশন, ইটস ভেরি অ্যালার্মিং। কারণ আপনি দেখেছেন যে প্রোগ্রামে হত্যাকাণ্ডটা হয়েছে সেই প্রোগ্রামটি ছিল যে নির্বাচন এই রিটার্নিং অফিসারের প্রোগ্রাম, যেখানে তারা আয়োজন করেছে প্রোগ্রামটা এই ইশতেহার ঘোষণা করবে এমন একটা প্রোগ্রাম আয়োজন করেছে। যারা 12 তারিখ ইলেকশনকে তারাই কন্ট্রোল করবে, তাদের যে প্রশাসন আছে প্রশাসন কন্ট্রোল করবে। সেখানে যে সংঘর্ষটা হয়েছে 3 ঘন্টা 4 ঘন্টা সংঘর্ষটা চলমান ছিল, কিন্তু আমরা যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বলেন, সবাই নীরব ভূমিকা পালন করেছে। হ্যাঁ, এবং এটা আপনি দেখেছেন, ভিডিওটা অবশ্য দেখেছেন, হত্যাকাণ্ড যেভাবে লাঠি দিয়ে আঘাত করে মানে নৃশংস হত্যাকাণ্ড, এটা আসলে মানে মেনে নেওয়া যায় না। এবং যিনি মারা গিয়েছেন ইনি সাধারণ একজন কর্মী না, উনি একটা উপজেলা সেক্রেটারি। এবং যারা মারছেন সেখানে নেতৃত্ব যারা দিয়েছেন সেখানে বিএনপির আহ্বায়ক ছিলেন, উপজেলা আহ্বায়ক ছিলেন, ছাত্রদলের সভাপতি ছিলেন। তার মানে এমন না যে একটা কর্মীকে পেলাম মারলাম মারা গেল, এমন না। তারা জানতো, মানে দে নো ইচ অ্যান্ড আদার, চিনতো যে সে উপজেলা সেক্রেটারি, তাকে চিনতো, চিনে তাকে আঘাত করা হয়েছে, তাকে মারা হয়েছে। আসলে এটা আসলে আমাদের আগামী যে 12 তারিখ ইলেকশন হবে এটা, কারণ এই প্রথম প্রচারণার প্রথম হত্যাকাণ্ড এটা, মানে তফসিলের পরবর্তী প্রচারণা শুরু হওয়ার প্রথম হত্যাকাণ্ড এটা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডটা আপনি মানে না, এটা তো অত্যন্ত দুঃখজনক, নির্মম। এটা আপনি যেটা বললেন আমরাও বলছি এটা নির্মম, কিন্তু আমরা তো হত্যাকারীর বিচার চাই, হত্যাকারীকে শনাক্ত করে তার বিচার আমরা সুষ্ঠু বিচার আমরা চাই। কিন্তু সেটার সাথে একটা ন্যারেশন ডেভেলপ করা হচ্ছে যে বিএনপি হত্যা করেছে, বিএনপির পুরো দলকে যেন দায়ী করে একটা ট্রেন্ড আমরা দেখছি। এটা কেন হচ্ছে দেখেন, হত্যাকাণ্ড হুট করে তো হত্যাকাণ্ড হয় না। কেন হুট করে হয় না? ধরেন HRS, এটা একটা এই সংস্থা, মানবাধিকার সংস্থা, HRSS, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, গত 25 সালে রাজনৈতিক সহিংসতায় প্রায় 125 জন মারা গিয়েছে। তার মধ্যে 88 জন বিএনপি নিজের দলীয় কুন্দলে নিজের লোক নিজেকে হত্যা করেছে, দলীয় কুন্দলে। তার মানে এই যে 88 জন মারা গেল, এই 88 জন মারার পরবর্তীতে এটার বিচার কতটুকু হলো? আপনি দেখেছেন পুরান ঢাকায় পাথর আঘাত করে একজন কর্মী আরেকজন কর্মীকে হত্যা করেছে। মানে তার মানে একটা দলীয় প্রক্রিয়াটা এমন ভাবে শুরু হয়েছে যে আপনি নিজের দলকে নিজের দলের মানুষ হত্যা করছে পাথর মেরে। এই যে তাহলে আপনি যখন একটা দলীয় ভাবে এভাবে হচ্ছে বিভিন্ন জায়গায়, তখন এখন প্রতিপক্ষের কাছে যাচ্ছে, তাহলে আপনার এই লাগামটা ধরতে হবে কে? এই লাগাম ধরতে হবে কে? এই লাগাম ধরতে হবে যিনি দলীয় যারা প্রধান আছেন তাদেরকে এই লাগামটা ধরতে হবে। শুধুমাত্র যেমন আমি ধন্যবাদ জানাই বিএনপিকে, বিএনপি ওই যে এই শেরপুরের স্থগিত করেছে তাদের কমিটিকে, কিন্তু এটা যদি সাময়িক ক্ষোভকে নিরসন করার জন্য হয় তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক হবে। না, সেটা আপনি আগে অনুমান করতে পারেন না, কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন করতে চাই যে অনুমানের কথা বলিনি, শাস্তিযোগ্য আমরা দেখেছি এর আগে বহিষ্কার করা হচ্ছে, আবার তাকে রিটার্ন নেওয়া হয়, আবার বহিষ্কার করা হয়, আবার রিটার্ন নেওয়া হয়। এবং যাদেরকে বহিষ্কার করা হয় তারা মেন্টালি জানে যে আমি আবার ঠিক হয়ে যাব। এটা তার মানে এই যে সুযোগগুলা আপনি যখন এক্সাম্পল তৈরি করতে হবে আপনাকে শাস্তির দিক থেকে, আপনাকে যখন দৃষ্টান্তমূলক শাস্তি যদি আপনি নিয়ে আসবেন যে আমি যে এই হত্যাকাণ্ড করবে সে কখনো দলে ঢুকতে পারবে না, এটা যদি করা যেত তাহলে আর কখনো এটা উৎসাহিত হবে না, কখনো উৎসাহিত হবে না। কিন্তু আপনি তো এটাও বলতে পারবেন না যে জামাতের কোন নেতা কখনো হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়নি, জামাতের কোন নেতার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ আসেনি, তাহলে সেখানে দল হত্যাকাণ্ডের সাথে যদি জড়িত হয় তাকে শাস্তিটা আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাহিদ আলম, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে বিএনপি কি তৃণমূলের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে কিনা, এবং এই যে কথাটি এখানে আল মামুন রাসেল বলল যে দলে এতগুলো অভ্যন্তরীণ কোন্দল থেকে হত্যার ঘটনা ঘটেছে এবং সে কারণে দলের উপরে অনেকটা দোষ চাপানোর মতো ব্যাপার আসলো। আপনার কি মন্তব্য, আপনি কি বলবেন এখানে? আসলে কি বিএনপি সঠিকভাবে ডিল করতে পারছে না? আল মামুনের কথার পাল্টা কথা বলবো না, কিন্তু কালকের পর থেকে আমি খুব বিষণ্ণ, কারণ আমরা এই নির্বাচন চাইনি যে যেখানে এরকম রক্তপাতের হবে। আমি আশা করি কালকের যে রক্তপাত হয়েছে এটি প্রথম, এটি শেষ হোক 12 তারিখের আগ পর্যন্ত। কিন্তু কালকের ঘটনাটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে এক খুবই জঘন্য একটা মনোবৃত্তি আপনি দেখতে পাবেন। প্রথম কথা হলে মাঠ দখলে রাখার যে মনোবৃত্তি, সেইটাতে কে জিতলো কে হারলো সেটার একটা অর্কেস্ট্রা হয়ে গিয়েছে এবং সেখানে জামাত মেজারেবলি ফেল করেছে, অ্যাবসলিউটলি ফেল করেছে। কিভাবে? আমি বলছি পুরো ঘটনা যদি আপনি ব্যাখ্যা করেন তা আপনি দেখবেন যে
নির্বাচনী প্রশাসনের, স্থানীয় প্রশাসনের আয়োজনে একটা সমাবেশ ছিল যেখানে দুইটা দল সমানভাবে বরাদ্দকৃত আসন থাকার কথা। দেখা গেল যে মাঠ দখলের মনোবৃত্তি, বললাম জামাত সব দখল করে ফেলছে। প্রশাসন বারবার বলার পরেও বিএনপির কর্মীদের তারা জায়গা দেয়নি। বিএনপির কর্মীরা যখন মাঠে গেল জায়গা পাচ্ছে না, তখন তারা যখন হইচই করার চেষ্টা করলো তখন তারা চেয়ার ছুঁড়ে মারলো এবং মারছে খুব নির্দয়ভাবে। চেয়ারগুলো আপনি দেখবেন, প্লাস্টিকের চেয়ার যখন আপনার মারা হয় এটার পেছন অংশ কিন্তু পায়াগুলো অনেক ধারালো থাকে এবং সেখানে বিএনপির দুজন কর্মীর চোখ গলে গিয়েছে। জামায়াতের যিনি প্রার্থী বাবুল নাকি যেন নাম, আমি নাম ভুলে গেছি, উনার যে লাইভ ওই মোবাইল থেকে উনি স্পষ্ট বলছেন যে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, স্পষ্ট বলছেন বিএনপি কর্মীদের আমরা বলবো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আছেন ঠিক আছে আমরা এটা আর করব না, আমাদেরকে যাইতে দেন। এখন আপনি ওই যে বললাম মাঠ দখল, সেই মাঠ দখলের প্রচেষ্টা, প্রথমত আপনি মাঠে বিএনপিকে জায়গা দিলেন না, দ্বিতীয়ত হলো যে কর্মীরা মারা, চোখ নষ্ট হয়ে গেল, চোখ গলে গেল, মাথা আঘাত প্রাপ্ত হলো, আপনি ওই বাজার দিয়ে যাবেন কেন? আপনার হ্যাডাম দেখাতে হবে। পুলিশ আর্মি পায়ে ধরে বলছে যে আপনাদের দুইটা পায়ে ধরি, অল রেকর্ডেড, আপনারা এই পথটা দিয়ে যায় না, আমি তো আপনার নিরাপদে দিতে পারছি না একটা। এবং জামাতের প্রার্থী উনিও বলছেন যে একটা ঘটনা ঘটে গেছে, আমরা আসুন শান্তিতে থাকি, মানে আমরা আমাদের শক্তি দেখিয়ে ফেলছি, এখন ঠিক আছে আমরা তোমাদের বুকের মধ্যে হেঁটে যাব। তো বিএনপি কি ওখানে ঘাস কাটে? শেরপুর বিএনপির ঘাঁটি, তারা যেতে দেয় নাই। হ্যাঁ, এখন বলতে পারেন এটা বিএনপির দোষ, মাঠ পর্যায়ের দোষ, যে তারা রাস্তাটা ক্লিয়ার করতে পারতো, কিন্তু তাদের উপর যে সন্ত্রাস সংগঠিত হয়েছে, প্রশাসন ব্যর্থ হয়েছে। জামাত ইসলামীর সেন্ট্রাল লিডারশিপ বলতে পারতো যাচ্ছে ঠিক আছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু ঘটেছে, ওকে আমরা এখানে একটু ছাড় দেই, না দিয়ে তারা কি করছে আমরা এই দিক দিয়ে যাব, এবং স্পষ্ট বলছে কারোর প্রাণহানি হলে আমার কিছু করার নাই। এরকম রেকলেস লিডারশিপ, এমনকি জামাতের জেলা আমিরও পর্যন্ত বলছেন ওনাকে রিকোয়েস্ট করে। আমি খুব আশ্চর্য হচ্ছি যে ওই লোক এখনো নির্বাচনে মাঠে আছে, তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। তো এই নির্বাচন কমিশন, এই প্রশাসন দিয়ে আপনি কি, আমি তো মনে করি 100% ওই জামায়াতের প্রার্থীর দোষ আজকে যে প্রাণহানি ঘটলো। আপনি দেখেন বিএনপি সাথে সাথে পুরো কমিটি বাতিল করে দিছে। জামাত কি সেন্ট্রাল থেকে তার এই প্রার্থীর বিরুদ্ধে কোনো শোকজ করেছে? উল্টা আরো দেখলাম আমির সাহেব স্ট্যাটাস দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, পুলিশ প্রশাসনের ভূমিকা চেয়েছেন। প্রশাসন তো তাকে হাত পায়ে ধরেছে, আপনি যেন না, আপনি আমার গাড়িতে ওঠেন, আমি আপনাকে নিরাপদে পার করে দিচ্ছি। আমরা একরকম জবরদস্তির একটি প্রচেষ্টা সেখানে দেখেছি। আমরা মানে যেটা আমি সামারাইজ করছিলাম, আমি বলছি যে এটা হ্যাডাম দেখানোর একটা প্র্যাকটিস করতে গিয়েছে জামাত, এবং হ্যাডাম দেখাতে যে মেজারেবলি ফেইল করেছে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমরা তো অনলাইনে যেরকম ঝড় দেখি, বট আইডির যেরকম ঝড় দেখি, সেটাই কি আসলে প্রভাবিত করলো তাদেরকে যে আমরা এখানে একটা যুদ্ধে যাব, দখল করব সমস্ত চেয়ার এবং আমাদেরকে কেউ আটকাতে পারবে না? এবং সেখানে আমরা বলতেই চাই যে যেটা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। বিএনপি বলতেছে তাদের মধ্যে তারা পরিবর্তন আনবে, কিন্তু নেতাকর্মীর যে ব্যবহার, যেভাবে তারা এটাকে মোকাবেলা করতে গেছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। কিন্তু জামাতের যে কর্মীরা ওখানে গেল, তাদের মধ্যে কি আসলে অনলাইনের এই একটা, তাদের যে অনলাইনে আমরা যেটা বট আইডি আমরা বলছি, সেই জায়গা থেকে তারা প্রভাবিত হয়েছে বলে আপনার মনে হয় কিনা, যে আমরা এখানে মাঠ দখল করবো এবং আমাদেরকে কেউ টাচ করতে পারবে না? আমার মনে হয় এটা অনলাইনের থেকে যেটা বেশি, বাংলাদেশে আপনি যাকে সুযোগ দেবেন, ইটস নট আবার জামাত, বিএনপি, আওয়ামী লীগ, আমরা যে ফ্যাসিস্ট বলি, আমাদের সবার ভিতরে ছোট্ট একটা করে হাসিনা আছে। প্রবলেমটা ওখানে, আপনি যাকে সুযোগ দেবেন সেই দখল করবে, এবং ছাড় দেওয়ার মানসিকতাটা আমাদের মধ্যে খুব কম। এইখানে দেখেন প্রথমে জামাত যেটা করলাম, আমি তো একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি পড়ি, জামাত যে প্রথম আমি যেটা পড়েছি আর কি, প্রথম 500 সিট তারা দখল করে ফেললো। প্রশাসন থেকে যখন বলা হলো যে ভাই আপনারা হাফ নেন আর হাফটা ছেড়ে দেন, তাহলে ওনারাও বসবে, কারণ এটা দেখতেও খারাপ দেখায় যে একটা দল পুরোটা সামনের দিকটা ইয়ে করে নিয়েছে আর পিছনের দিকটা আরেকটা দল, একটা সমতা থাকাটা দেখতে সুন্দর দেখায়। ওনারা তখন দিলেন না, এবং যেটা শাহেদ আলম ভাই বললেন যে এখানে চেয়ার ছুড়াছুড়ি শুরু হতে, এখানে কিন্তু আমরা এখানে একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে যাওয়া, ছোট দুর্ঘটনা নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি যার জীবনে দুর্ঘটনা, আমার আব্বু একটা কথা বলে যে মারা যাচ্ছে তার জন্য ওই দিনই কিয়ামত। আমরা তো কিয়ামত নিয়ে কথা বলি, কিন্তু যার চোখ গিয়েছে তার জন্য কিন্তু ওইটা, যে মারা গেছে তার থেকে বেশি তার জন্য এটা ইফেক্ট করছে, বিকজ তার তো চোখ চলে গিয়েছে। সো দুইজন যে চোখ হারালো এটা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু ওখানে তো ঘটনাটা ঘটেছে। তারপরে যেটা হলো, ওই ঘটনার পরেও কাম ডাউন করে নাই কেউ, সবাই ভাবতেছে যে আমি কি কম নাকি। এবং যেটা হলো যে ওনাকে প্রার্থীকে বলা হচ্ছে ভাই আপনার এখানে কাম ডাউন করতে হবে,
আপনারা ওই পথে যান, এরা ওই পথে যাক। কিন্তু উনি বলতেছেন না, আমি কেউ মারা গেলে, এবং পরিবর্তনের কথা বলে না, এটা না শুধু লিপ সার্ভিস মনে হয় আমার কাছে। এই দায় ও দরদের রাজনীতি আমি কারো কাছ থেকে দেখতে পাচ্ছি না, এবং প্রশাসনের এই নির্বিকার ভূমিকাও আমাদেরকে প্রচন্ড ভাবায় যে আপনি কি মনে করেন একটা আসনেও কি ছাড় যাবে? আজকালকে যেই প্রশাসন যেই অবস্থাটা দেখালো, মানুষ তো আপনি এখন শিখে গেল যে ঠিক আছে ইলেকশনের দিন 300 আসনে ঝামেলা হবে, আপনি পারবেন না তো ঠেকাতে। 300 আসনে কালকের এই জিনিসটা কিন্তু ইট ওয়াজ আ ওয়াটার বাড়িজ অ্যাসিড টেস্ট বলে। আমি অনেক আগে বলেছিলাম যে নূরের উপর হামলাটা, ফুয়াদ ভাইয়ের উপর হামলাটা কিন্তু অ্যাসিড টেস্ট, আপনারা সাবধান হয়ে যান। ঠিক কিন্তু হাদিকে অ্যাসাসিনেশন করা হলো। এই অ্যাসিড টেস্টগুলো করে দেখে যে মাঠ কতটুকু গরম আর আমি কতটুকু ঠেলতে পারবো। তা আপনারা তো কালকে দেখলেন যে ওরা কতটুকু ঠেলতে পারবে। সো আপনি কিভাবে জাস্ট আর কত 13 দিন পরে ইলেকশনে আপনি কিভাবে কনফার্ম করবেন যে 300 আসনে এই মারামারিটা লাগবে না? ওকে, সেটা আমরা একটু শুনতে চাই। ব্যারিস্টার মামুন রাসেল, এই যে দখলের রাজনীতি, জামাত ইসলাম তো ইনসাফের কথা বলছে, এটা কি ইনসাফ হয়ে গেল কিনা? কিরকম ইনসাফ এটা? দেখেন, আসলে আমরা তো সব কিছু রাজনৈতিক চশমা দিয়ে দেখি। একটা মানুষ মারা গিয়েছে, একটা দলের একটা জীবন চলে গিয়েছে, একটা উপজেলা সেক্রেটারি জীবন চলে গিয়েছে। আমরা সেটা কে করেছে সেদিকে দোষারোপ না করে আমরা রাজনৈতিক চশমা পরে 100% দোষ দিয়ে দিচ্ছি কার? ওই প্রার্থীর। কার প্রার্থীর? জামাতের প্রার্থীর, যারা তাদের উপজেলা সেক্রেটারিকে হারিয়েছে। মানে আপনি দেখেন কি হয়েছে, রিটার্নিং অফিসারের প্রোগ্রাম, সে প্রোগ্রামে অন টাইম, জামাত একটা ডিসিপ্লিন সংগঠন, অন টাইমে আসছেন। অন টাইমে এসে আমাদের স্কুলের মতো, স্কুলে অন টাইমে আসলে মানুষ সামনে বসে, এটাই স্বাভাবিক কথা। আপনি আসছেন প্রোগ্রামের পরে বলেছে, ব্যাখ্যা দিয়েছেন তারা প্রোগ্রামের পরে আসছেন না, সেখানে কিন্তু বলা হয়েছিল জায়গা রাখার জন্য। আমি শেষ করি। প্রোগ্রামের পরে আপনি আসলেন, লেট করে আসলেন, আরেকটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আপনি পরে আসলেন। এটা হচ্ছে ওই আমাদের স্কুলে আমরা দেখতাম কিছু নেতার ছেলে থাকতো, আমরা আগে যেতাম, আমরা আগে বসতাম, সে পরে আসতো, পরে এসে সামনে বসতে চাইতো। এটার এটা তো সেরকম না, এই প্রোগ্রামটা তো সেরকম হওয়ার কথা না। এটাই সেরকম। আপনি আগে আসছেন, আসার পর আপনি সামনে বসেছেন, এরপরও জামাত ছাড় দিয়েছে যে ওনারা পরে আসে, পরে এসে সামনে বসতে চাইছে, জামাত ছাড় দিয়েছে। কিন্তু যখন বলেছে পুরো সাইডটা খালি করে দিতে হবে, তখন সেটা নিতে পারে নাই। এরপরে একটু ধাক্কাধাক্কি হয়েছে, ছোড়াছুরি হয়েছে, দুই পক্ষ চড়ছে, এক পক্ষ ছাড়ে নাই। এমন না যে চেয়ার শুধু এক পক্ষ করেছে আর বিএনপির লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চেয়ারকে ক্যাচ ধরেছে, না, দুই পক্ষে মেরেছে। মারার পরে কি হয়েছে? মারার পরে এখানে শেষ। আপনি কি করলেন? ওই যে গ্রাম্য নেতার মতো, আমার এলাকার সামনে যেখানে আমার পাওয়ার বেশি, বাজারে আমি অবস্থান করছি, তুই আয়, তোকে আমি দেখাই দিব। কেন? মাঠে মারামারি করতেন আপনি, যা হতো ওইখানে শেষ। দুই পক্ষ এখানে শেষ হতো, চেয়ার ছুটছেন, দুই পক্ষ ছুটছে। কিন্তু আপনার পাওয়ার আপনি দেখালেন কোথায়? আপনার আমাদের এলাকা বলে, মানে এই ঘরের ঘাটা বলে আর কি, যে আপনি ওখানে গিয়ে আপনি দেখালেন যে আয়, বাজারে আয়। শাহিদ ভাই শুরুতে একটা কথা বললো যে দখলের প্রতিযোগিতা ফেল করেছে জামাত। যখন ইউনি থেকে ওই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা অন্য পথ দিয়ে চলে যান, বাজার দিয়ে যাবেন না, যদি সেটা করতো তাহলে হয়তো কি শাহিদ ভাই বলতো এরা তো ভয়ে পালাই গেছে। যেহেতু বলেছে প্রতিযোগিতা ফেল করেছে, তার মানে কি মাইর খেয়েছে, একজন মারা গেছে মানে ফেল করেছে। অনেকে বলছে যে এখানে একটা বিষয় আমি বলি, এখানে কিছু তথ্য কারেক্ট করা দরকার। এখানে কিছু তথ্য সেনসিটিভ, এখানে মানুষ মারা গেছে আর আপনারা বলতেছেন কি নিয়ে যে এখানে দখলের রাজনীতিতে ফেল করছে। ইউ পিপল আর সো ইনসেনসিটিভ। এই রাজনীতি এমন জায়গায় নিয়ে যায় না। আপনারা বারবার বলতেছেন জেলা সেক্রেটারি মরে গেছে, জেলা সেক্রেটারি থেকে কি একজন সাধারণ কর্মীর জীবনের মূল্য কম? জীবন কোল্যাটারাল ড্যামেজ চিন্তা করে আপনারা যেই রকম রাজনীতি করেন, আল্লাহর রাস্তে ভাই এই রাজনীতি বন্ধ করে দেন। আমাদের 24-এর এই আন্দোলন হয় নাই যে আপনারা একজনের চোখ গেলে দিবেন, মরে যাবে, তারপর বলবেন যে ও পিছন দিয়ে গেলে তো আরো দখল কমে যেত। এইটা না, ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করেন, সবাই তৈরি করেন। আমরা দেখতে চাই না কখনো কোনো লাশ নিয়ে রাজনীতি হোক, সেটা আমরা দেখতে চাই। আমার প্রত্যেকটা প্রাণের সমান গুরুত্ব, যেটা মিলি অলরেডি বলেছেন, সেভাবে আমরা দেখতে চাই যে প্রশাসন যেন নিরপেক্ষভাবে তদন্ত করে এবং প্রত্যেকটি দল যেন দায়িত্বশীল আচরণ করে। এখন যে সংখ্যাটা সামনে এসেছে সেটা হচ্ছে যে জামাত বিএনপি, যে দুটি দল নিপীড়িত হয়েছে একসময়, যে দুটি দল একসাথে একসময় রাজনীতি করেছে, তাদের কর্মীদের মধ্যে এরকম যে সংঘর্ষ যেটা হলো এবং যেখান থেকে আমরা একজন ব্যক্তিকে
হারালাম, তিনি নিহত হলেন, এটা আসলে নির্বাচনের জন্য কতটুকু শঙ্কা তৈরি করলো এবং দলগুলোর কি করণীয়? শাহেদ আলম, আপনাকে দিয়ে শুরু আমি করতে চাই। দুঃখিত, একটা তো ঘটনা ঘটেছে, আই স্মেল আরো ব্যাড ঘটনার স্মেল পাচ্ছি। কেন? সিম্পলি আমি লিখছিলাম একটা বিষয় নিয়ে, দেখেন আপনি যখন কাউকে আঘাত করছেন ওইটা হলো সর্বোচ্চ দৃশ্যমান জিনিস, কিন্তু আঘাত করার আগের যে রেটোরিক্যাল ফাইট ওয়ার, এইটার যে ইম্প্যাক্ট মনস্তত্ত্ব, এটা বুঝতে হবে যে মানুষ কি পরিমাণ বিষয়গুলো নিয়ে শঙ্কিত এবং ইম্প্যাক্ট ফেলে। আজকে ঢাকার ৮ আসনের একজন প্রার্থী তিনি ননস্টপ ভাবে তার প্রতিপক্ষকে ব্যক্তি আক্রমণ করছেন, ননস্টপ। শুধু তাই না, কালকের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খুনি, ডাকাত, গুন্ডা বলে করছেন। এখন এই আসনে এর আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। ওসমান হাদি তার 0 আসনে আরেকজন নির্বাচন করছে। ওসমান হাদি জীবিত থাকাকালীন কোনোদিন একদিনের জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সরাসরি ব্যক্তি আক্রমণ করেননি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেননি, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলেননি, পার্টি হিসেবে বিএনপির বিরুদ্ধেও কথা বলেননি, পার্টি হিসেবে কারোর বিরুদ্ধে সে কথা বলেননি। ওয়ারাস তার জায়গায় যিনি নির্বাচন করছেন তিনি নন স্টপ অনস্লট করেই যাচ্ছেন। এখন হাদিকে নিয়ে যে রাজনীতি করা, হাদির তো অগণিত লক্ষ মানুষ, হাজার লক্ষ মানুষ ভক্ত আছে, তার আত্মাকে শ্রদ্ধা করে, তার লেগেসিকে শ্রদ্ধা করে। এখন হাদিকে নিয়ে যে রাজনীতিটা করছে এই ভদ্রলোক, হাদিকে বেচতেছেন নির্বাচনের নামে। এখন হাদির হাদির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে সত্যি বিশ্বাসী একজন মানুষ যদি ওনাকে আঘাত করে, এইটার আঘাতটা দায় পড়বে বিএনপির ঘাড়ে এবং বলবেন যে বিএনপি করছে। তো আমি বলতে যাচ্ছি যে আপনি বলছেন যে এটা নির্বাচনের পরিবেশকে কতখানি ঝামেলাপূর্ণ করছে। আমি খুব শঙ্কা দেখছি যে এইটা রশি টেনে ধরার জন্য কোন রকম না নির্বাচন কমিশন তাদের কোনো দে শুড সার্চ এন্ড ইনকোয়ারি যে এইটা ইলেকশন ভায়োলেশনে এসে যাচ্ছে কিনা। আর এই যে রেটরিকের যে মুখের যে গুলি, এইটার কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট আছে। আমি তো বললাম মির্জা আব্বাসের কেউ না, যদি হাদিকে সত্যিই বুকে ধারণ করে এমন কেউ যদি ওনাকে একজন আঘাত করে বসে, সেটাও হবে আমাদের ইলেকশন নষ্ট করার সবচেয়ে বড় একটা কারণ এই আসনে অলরেডি একটা ঘটনা ঘটে গিয়েছে যেটার জন্য বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ের ক্ষত তৈরি হয়েছে। এখন দায়িত্বশীল জায়গা থেকে কি আচরণগুলো করা উচিত? আজকে শেরপুরের ঘটনায় যেই এমপি বললেন আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশকে অমান্য করলেন, তার বিরুদ্ধে একটা সিম্পল নোটিশ শোকজ জামাত ইসলামী করলো না। মিলাপা বলছিলেন যদি প্রপার কোর্ট হয় তাহলে ওই লোক কি যেন শব্দটা আপনি বললেন, নেগলিজেন্স ম্যানস্লটারের দায়ে অভিযুক্ত হইতে না এমপি প্রার্থী। আমরা দেখি নাই যে দলের তরফ থেকে একটা শোকজ কিংবা কারণ দর্শানো কোনোভাবে এটা দেখি নাই, না আইন শৃঙ্খলা বাহিনীকে দেখি নাই যে এই লোককে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে। সো আপনি যখন এগুলাকে প্রশ্রয় দেন তখন শঙ্কা হয় যে না, নির্বাচনটা আসলেই খুব ঝামেলাপূর্ণ হবে। এবং আমি যে বললাম ঢাকায় যেটা হচ্ছে ব্যক্তি আক্রমণ, আপনি তারেক রহমান কিংবা খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমান বিএনপিকে বলছে শেরপুরে যে তোমরা মানুষকে হত্যা করো, দায় কেন ব্যক্তি ওনার উপরে যাবে তাহলে, তাই না? এবং তাদের নাম ধরে কেন এই যে গডফাদার এইটা সেটা, হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ দিস ইজ? এইগুলো তো আমরা আওয়ামী লীগের আমলে এইসব দেখেছি বলেই আমরা পরিবর্তন চেয়েছি। এবং পরিবর্তনের শব্দটা যারা দেখিয়েছেন তরুণ রাজনীতিবিদরা, কথা ছিল কি পুরাতনরা রাজনীতি করবে পুরাতন দিনের, নতুনরা শুধরে দিবে যে না এইটা না, এইভাবে করা উচিত, নয়া বন্দোবস্তে আসবে সেই প্রত্যাশাও ছিল, কিন্তু কোনোটাই আমরা পাচ্ছি না। কিন্তু পুরাতনরা, আপনি একটা পার্টিকে দেখছেন বিএনপির কোন প্রার্থীকে যে আরেকজনের প্রতিপক্ষের নাম ধরে ঘৃণা ছড়াচ্ছে? একটা উদাহরণ দেন আমাকে। ইভেন জামাতে ইসলামী তো বলছে না যে না প্রতিপক্ষের প্রার্থীর নাম ধরে, তো নতুনরা কেন নাম ধরে রাজনীতি করবে? হোয়াট কাইন্ড অফ ননসেন্স দিস ইজ? ওকে, আমি আসছি। হ্যাঁ, নতুন বন্দোবস্তের কথা খুব বেশি বলেছিল নতুন দলগুলো এবং তরুণরা, সেটা ঠিক আছে, কিন্তু জামাতও কিন্তু বলেছিল যে আমরা পুরনো রাজনীতি দেখতে চাই না, নতুন রাজনীতি দেখতে চাই। কিন্তু এখন আমরা দেখছি যে এমন বক্তব্যগুলো আসছে যেটাকে শাহেদ বললেন যে গুলি, সেই বক্তব্যগুলোর মধ্যেই আছে শব্দের গুলি, মুখের গুলি যদি আমরা বলি, এগুলো তো আসলে মানুষকে আহত করে। তো একটি স্থিতিশীল পরিবেশ রক্ষার জন্য দায়িত্বশীল বক্তব্য আমরা এক্সপেক্ট করি। সেই জায়গা থেকে জামাত কেন সেই রাজনীতিটা করছে না? জামাত কি আসলে ঘৃণা ছড়িয়ে বিএনপির বিরুদ্ধাচরণ করতে
করতে গিয়ে পুরো বিএনপিকে দোষারোপ করার মধ্য দিয়ে ভোট নিতে চায় কিনা। আমরা দেখলাম জামাতের আমির তিনি বলেছেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপির কথা বলেছে যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, কিন্তু আপনি নিজেও জানেন যে এই বিষয়ে তারেক রহমান অলরেডি বলেছেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে তাদের মন্ত্রীরা কেন পদত্যাগ করেননি। সেটার প্রেক্ষিতে আমরা ইন্টারেস্টিং আরেকটি তো ইনফরমেশন পেয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেছেন 3 মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচাতে আমরা ছেড়ে যাইনি, অথচ যে মন্ত্রণালয়গুলো বাঁচানোর কথা এখানে আসে সেই মন্ত্রণালয়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল এবং মামলা এই মন্ত্রীদের বিরুদ্ধেও ছিল। তাহলে এই বিদ্বেষটা ছড়িয়ে জামাত কি অ্যাচিভ করতে চায় আসলে? ধন্যবাদ আপা, আপনি তো অনেক বড় প্রশ্ন করেছেন, একবারে অনেকগুলো রেফারেন্স দিয়ে দিয়েছি আমি আপনাকে। যতক্ষণ দীর্ঘ প্রশ্ন করেছে ততক্ষণ আমি কিন্তু আপনার প্রশ্নটা পুরোপুরি শুনেছি, আর আপনি যখন আমার আনসারটা নেবেন আমার পুরো আনসারটা আপনি শুনবেন। হ্যাঁ, কারণ আপনি তো শাহিদ ভাই যখন কথা বলছিল তখন আমি খুব নোট করছিলাম যে আপনি শুধু সহ শব্দ অ্যাড করে দিচ্ছেন ওনাকে, কিন্তু আমি যখন কথা বলছিলাম বারবার আমাকে ইন্টারফেয়ার করছেন। আমি দেখেন শুধু আপনি করেন না, তার সাথে সাথে মিলিয়াপা আপনি যখন টকশোতে ঢোকার আগে আপনি আমাকে বলেছিলেন যে আপনাদের জোটের 2 জন আর একজন হচ্ছে শাহিদ ভাই হচ্ছে ভিন্ন জোটের। তা আমি তখন আপনাকে বলেছিলাম যে সবাই জোটকে ওন করতে পারে না, সবাই জোটকে ওন করতে পারে না। কারণ দেখেন শাহিদ ভাই যখন আমি শেষ করছি আপা, শাহিদ ভাই যখন বলেছিল যে দখল প্রতিযোগিতার ফেল করেছে এই জামাত এবং 100% দোষ দিচ্ছেন হচ্ছে প্রার্থীর, তখন কিন্তু মিলি আপা কোনো ইন্টারফেয়ার করেন নাই। আর আমি যখন কথা বলছিলাম আপা আমাকে যেভাবে থামিয়ে দিলেন, হ্যাঁ, যে আমি কেন বলেছি পিছন দিয়ে না যাওয়ার কথা, একজন মারা গিয়েছেন। এটা আসলে জোট শুধু জোট না, জোটকে ওন করতে হয়, কিন্তু আমরা সেটা ওন করতে পারি না। দেখেন আপনি যেটা বললেন যে জামাতের দুর্নীতি দিক থেকে একটু বলি অ্যাড করি, প্রশ্নটা অ্যাড করি, আমি জানি জোটকে ওন করতে হয় যেরকম জোটের প্রার্থীদের মতামতকেও একটু গ্রাহ্য করতে হয়, রাইট? আপনি বলবেন, আমি জানি আপনি রেফারি মানুষ, রেফারির মতো থাকেন, তাহলে আমার কথা শুনতে পারেন, কিন্তু আপনি যদি গোল দিয়ে দেন তাহলে আমি অ্যাড করলাম, আপনি বলেন, গো অ্যাহেড। মানে দুর্নীতির বিষয় দেখেন, দুর্নীতির বিষয়ে জামাত কিন্তু শুধুমাত্র বিএনপির যে বর্তমানে বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি 13 জন এমপির প্রায় 5,887 কোটি টাকা ঋণ খেলাফি বিএনপির বর্তমানে, এবং যারা এমপি ইলেকশন করছে, যারা 17-18 বছর ক্ষমতা ছিল না তাদের এই ঋণ খেলাফি। কিন্তু এর বিপরীতে আপনি জামাতের একজনকেও আপনি পাবেন না, যারা বাকি 8 জন স্বতন্ত্র, আপনি জামাতের একজনকে পাবেন না। আপনি যখন 7,000-8,000 মানুষকে শুধুমাত্র চাঁদাবাজির জন্য আপনি বহিষ্কার করছেন, তার মানে কি আমাদের দুর্নীতিটা এখন কিন্তু চলমান। এটা নিয়ে যদি কথা বলে আপনি যদি বলেন এটাকে অতীতকে টেনে নেন, অতীত না তো বর্তমান, এটা বর্তমান। জামাত এটাকে টেনে নিন, বর্তমান যখন দুর্নীতিটা হচ্ছে, দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা। পলিটিক্যাল স্ট্রাকচারটা, আপনি জামাতের স্ট্রাকচারটা দেখেন আর আপনি বিএনপির স্ট্রাকচারটা দেখেন। জামাতের স্ট্রাকচার হচ্ছে জামাত যেহেতু তার নেতাকর্মীদেরকে জন্য প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে, যে তোমার কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু তার বিপরীতে বিএনপি কি করছে, কর্মসংস্থান ব্যবস্থা করছে না, তাকে এলাকা এলাকা ভাগ করে দিচ্ছে, তুমি এই এলাকা, তুমি এই এলাকা, তুমি তুমি স্ট্রেন দেখো। তার মানে কি এখান থেকে তোমার রিজিকটা তুমি আদায় করে নাও। আপনি কি এভিডেন্স বেস কথা বলছেন? না, আমি এভিডেন্স বেস আপনার কাছে আছে যে বিএনপি কোন এলাকা বুঝিয়ে দিয়েছে? এটাই আপনি যে 7,000-8,000 যখন চাঁদাবাজির জন্য কেন হচ্ছে এটা? আপনার তো এই রাজনীতি, এই যে পেশাবিহীন রাজনীতির কারণে, কারণ বেশিরভাগ রাজনীতিবিদের পেশা নেই, এই জন্যই প্রবলেমটা হচ্ছে। জামাত যখন মন্ত্রণালয় যখন একসাথে ছিল, জামাত নিজের জায়গা থেকে, জামাতে যে মন্ত্রণালয় 11 সরকার এবং পরবর্তী এই পর্যন্ত একটা দুর্নীতি এখনো পর্যন্ত পায় নাই, একটা দুর্নীতি এখনো পর্যন্ত পায় নাই। তাহলে জামাতের জায়গা থেকে চেষ্টা করেছে দুর্নীতি বন্ধ করার জন্য, দুর্নীতির কারণে নয়। না শাহিদ ভাই এটা বলবেন না, দুর্নীতির কারণে নয়, বরং একটা মানে অসুবিধা দেওয়ার জন্য, একটা সুবিধা দেওয়ার জন্য চাইছে। তখন এই নিজামী সাহেব রাজি হয় না সুবিধাটা দেওয়ার জন্য, পরবর্তী ওনার মন্ত্রণালয়কে পরিবর্তন করে দিয়েছে, কৃষি থেকে শিল্প মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি একটু কথা বলতে পারি? জি জি, আবার বলেন। আচ্ছা, আনইন্টারপ্রেট যেহেতু বলেছেন, প্রথম কথা হচ্ছে যে বিএনপি বক্তব্য যেটা, বিএনপি বড় দল, ডেফিনেটলি আমরা কোনো ব্যক্তি চাঁদাবাদের সাথে জড়িত হোক সেটা আমরা চাই না, অপরাধী থাকলে সেটা বিএনপিতে বেশি থাকতে পারে। জামাতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যে অপরাধের কোনো উদাহরণ নেই সেটা না। প্রশ্ন হচ্ছে যে বহিষ্কার করা কি অপরাধ কিনা।
নাম্বার 1। নাম্বার 2, দুর্নীতি বিষয়ে আপনি যেটা বলছেন, আমি আপনাকে বলতে পারি যে যে সময়ের দুর্নীতির রেফারেন্স এবং মামলাগুলো নিয়ে আসছেন আপনার সামনে, ঠিক একই সময় জামাতের নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল। 2007 সালে নাইকো এবং গেটকো মামলা অন্যতম প্রধান আসামি ছিলেন আপনাদের নেতা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ। আপনি এই বিষয়ে বলতে চাইলে পরে বলবেন। শাহেদ আলম, আমি আপনার কাছে আসি যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সামনে, এখন বিএনপির অনেক মানুষকে বহিষ্কার করেছে, তাদের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারোর বিরুদ্ধে তদন্ত করার পর সেই বহিষ্কারাদেশ উইথড্র করেছে, কারো কারো এখনও আছে। আপনার কি মনে হয় যে দল হিসেবে কি এখানে বিএনপির স্ট্র্যাটেজিক্যাল কোনো এরর ছিল, বা বিএনপিকে আসলেই চাঁদাবাজদের পেট্রন করেছে কিনা, রেখেছে কিনা? দেখুন, তার আগ দিয়ে আমি উত্তর দিব, কিন্তু ওনার সাথে আমি গত একটা টিভিতে আলোচনায় বলেছি যে সেটা আমার একটু রিপিট করি। দুই মন্ত্রী যদি দুর্নীতি না করে থাকেন, তাদের মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ছিল না, তাদের মন্ত্রণালয় দুর্নীতি যুক্ত ছিল। সেই সময় বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সব সমাজ কল্যাণের প্রতিষ্ঠানগুলোতে, স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে জামায়াত ইসলামীর যে রাজনীতির বিচারণ, নিয়োগ এবং তাদের যে আধিপত্য, সেটা খুব সুচারুভাবে সম্পাদিত হয়েছে। সেই সময়ে জামায়াত ইসলামীর দুইজন মন্ত্রীর সমর্থনে অথবা তাদের প্ররোচনায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে আমি গতকালকের আলোচনায় বলেছি। সেই সময়ের সরকারকে দেশে বিদেশে জঙ্গিবাদের সরকার হিসেবে উত্থাপন করার জন্য যে 3-4টি ঘটনা ঘটেছিল, 10 টাকা অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা, বাংলা ভাইদের উত্থান। জামায়াতের রাজনীতি হচ্ছে সন্ত্রাস যারা করে ইসলামের নামে, তাদের বড় শেল্টার হিসেবে কাজ করে। জামাত হয়তো নিজে সামনে থাকে ভালো মানুষ, কিন্তু তাদের যে ছায়া, সেই ছায়াতলে এই বাংলা ভাই জঙ্গিবাদ তারা খুব নীরবে বিচরণ করতে পারে। সেই সময় করেছিল এবং বিএনপি এটা গিলতে বাধ্য হয়েছিল, কেননা তাদের জোট সঙ্গী ছিল। বিএনপিকে একদিনও বলেছে যেই ইন্টারন্যাশনালি ন্যাশনালি আমরা জঙ্গিবাদের সরকার হিসেবে তকমা পেয়েছিলাম, এইটার পুরো দায়ভার যখন বিএনপিকে দেওয়া হয়, কিন্তু ভেতর থেকে যেই কাজ করেছে যেই দুই মন্ত্রী, প্রয়াত মন্ত্রী, তাদের এই দায়ভারটাও জামাতকেও নেওয়া উচিত। বিএনপি কিন্তু বলে নাই, কিন্তু জামাত ইসলাম ঠিকই দুর্নীতির বিষয়ে যখন কথা আসে তখন তারাও ওই সরকারের ছিল, কিন্তু এই দায়টা বিএনপির উপর চাপাচ্ছে। এটা আওয়ামী লীগের রাজনীতি। আমি বলেছি, এখন আপনি বলছেন চাঁদাবাজির যে ঘটনা, আমি এটার ব্যাখ্যা দেশ। দেখুন, উনি বলছেন ঋণখেলাপি, চট্টগ্রামে একজন ঋণখেলাপির কথা তুলে ধরা হচ্ছে। এই মানুষগুলো ভুলে যাচ্ছে যে গত 17টা বছর এই দেশে এমন একটা মাফিয়া শোয়ের সরকার ছিল, যে সরকারের আমলে এই একটা মানুষ, ব্যবসায়ী, তারা ঘরে থাকতে পারেনি, ব্যবসা করতে পারেনি। তাদের সবগুলো ঋণ প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ঋণের জর্জরিত। এবং আসলামের ঘটনা যেটা হয়েছে আমি শুনেছি, নিজের ঋণ নেননি, আরেকজনের ঋণের গ্যারান্টার তিনি। আসলাম চৌধুরী কতবার গ্রেপ্তার হয়েছে গণতন্ত্রের জন্য কথা বলার জন্য, কত মাস জেলে ছিলেন, তার একটা শিল্প প্রতিষ্ঠান চালু ছিল কিনা। তো এই মানুষটা রাজনীতি করবে না। এখন যখন সবকিছু ঠিকঠাক, আপনি যেহেতু লুঙ্গির তলায় রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছেন, হাজার হাজার ব্যবসায়ী ফুলে মোটা হয়ে গেছে। এই যে ঢাকা 7 আসনে এখন যিনি নির্বাচন করছেন জামায়াত ইসলামের, ইনি হাজী সেলিমের ডান হাত ছিলেন। হাজী সেলিমের সাথে মিলেমিশে রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য সব করেছেন। জীবনে কোনোদিন গণতন্ত্রের জন্য একটা টু শব্দ পর্যন্ত আমরা তাকে করতে দেখিনি। এখন জামায়াত ইসলামের প্রার্থী হয়েছেন, ওনার নামে ঋণের কোনো খেলাপি নাই। কিন্তু ঋণ খেলাপিকে আসলাম চৌধুরী, যে একাধিকবার গ্রেপ্তার হয়েছে, শেখ হাসিনা 17 বছরে গণতন্ত্রের জন্য কথা বলেছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারেনি। সো আপনি যদি আইনকে এভাবে দেখেন এবং এইভাবেই যদি যে ঢাকা 7-এর প্রার্থীর সাথে আসলাম চৌধুরীকে মেলান, এটা তো আমাদের জন্য খুব তাহলে তো আমাদের পরবর্তীতে যেই সরকার আসে তাদের লুঙ্গির নিচে রাজনীতি করতে হবে না। কিন্তু তারপরও আমি এখানে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপির মতো একটি বড় দলে ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিতেই হতো কি? সেটা কি অল্টারনেটিভ ভাবা যেত না? আমি তো ঋণ খেলাপির সমর্থন করছি না, আমি বলছি ঋণ খেলাপি কেন হয়েছে আপনাকে বুঝতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে শাহেদ আলম, আপনি তো 10 বছর দেশে ছিলেন না, আপনি কেন এখন এসে বড় বড় কথা বলছেন? বলতে পারেন কিনা? আপনার যুক্তি আছে তো? না, আমি সেটা বলবো। আমি কোন প্রেক্ষিতে দেশ থেকে চলে গিয়েছি? আমাকে তো বলে অনেকেই, আমি কি এই দেশে থাকতে পেরেছিলাম 2014 ইলেকশন নির্বাচনের যে ত্রুটি দেখানোর জন্য? আমার পুরো পরিবারকে আমি মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলে আমি নিজেকে বাঁচিয়ে রেখে আমি লড়াই করেছি। এখন এই দেশে এসে আমি কথা বলবো না?
সো আপনি যদি বলেন যে না আপনি তো ছিলেন না দেশে, আপনি কেন কথা বলেন, ঋণ খেলাপির বিষয়টাও আপনাকে ওভাবে দেখতে হবে। 17টা বছর শেখ হাসিনার বিরুদ্ধে যেসব বিএনপির লোকজন সম্মুখে যুদ্ধ করেছে, লড়াই করেছে, তারা বিজনেস আচ্ছা, আমি এই ওয়াইজ প্রশ্নটার উত্তর একটু আমি শেখ মামুন রাসেলের আল মামুন রাসেলের কাছ থেকে একটু শুনেই নিতে চাই যে আমরা এই শিবিরের বিরুদ্ধে এই যে ঢালাওভাবে আমরা শুনছি যে বহু শিবির নেতা কর্মী এবং তারা আওয়ামী লীগ ছাত্রলীগের ভেতরে ছিল এবং থেকে তারা এরকম সুবিধা নিয়েছে। বিপদ তো আসলে বিএনপির নেতাকর্মীদের, ছাত্রদলের নেতাকর্মীদের উপরেও ছিল। তো সেই জায়গা থেকে প্রশ্নটা এই জন্যই করছি কারণ আপনারা তো সততার রাজনীতির কথা সবচেয়ে বেশি বলেন, নীতি এবং সততার রাজনীতির কথা বলেন। তো এইটাকে আমরা কিভাবে দেখব? আসলে এবং আপনারও একটা ছবি আমার হাতে এসেছে, এখানে দেখছি আপনি ছাত্রলীগে ছিলেন এবং সেখানে শেখ হাসিনার ইয়েতে একটা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছেন, এই ধরনের একটা ছবি আমার কাছে আমি তো শুরুতে বলেছি যে আমরা চশমাটা কোন চশমা দিয়ে দেখি, এটা হচ্ছে বিষয় আর কি। আমার যে ছবিটা দেখেছেন সেটি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে মিছিলে যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব আমি দিয়েছিলাম। আমি এবং সে ছবিও আছে 2012 সালে। আমি যখন অ্যাডভোকেট হওয়ার পরে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন করতাম, সেটা হচ্ছে বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন। আমি একটা ডিবেট সংগঠন চালাইতাম। সেই সংগঠনের আপনার 3 সম্মেলন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রোগ্রাম ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম। এটা কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না, ছাত্রলীগের প্রোগ্রাম নয়, এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম। সেই সরকারি প্রোগ্রাম আমি শেষ করি। সরকারি প্রোগ্রামে 100টি সংগঠন গিয়েছিল। ডিবেট সংগঠন 2টি সংগঠন দাওয়াত পেয়েছিল, একটি সংগঠন আমাকে কার্ডটা দিয়েছিল, আমি সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম ছিল সেটি। আচ্ছা, আমরা জানি সরকারি এখন আপনি এই কথাটা বলার মধ্য দিয়ে কি আমরা এটা উপনীত হব যে আসলে সেই সময় মন্ত্রণালয়গুলো নিরপেক্ষভাবে সব দলের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে? আপনি যদি বলেন আমাদের শাহিদ ভাইয়ের ছবিও তো ওবায়দুল কাদেরের সাথে আছে, তার মানে কি আপনি বলবেন যে ওবায়দুল কাদেরের সাথে সম্পর্ক ছিল? নো, উনি ওনার পেশার কারণে ছিল। 2007 সালে উনি ওনার পেশার কারণে ছিল সাথে, তার মানে এটা না। আপনি 17-18 বছর আমরা কি সরকারকে ট্যাক্স দিয়েছি না? আপনার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ তুলে যে আপনি ছাত্রলীগ করেছেন সেটা আপনি বলছেন সত্যি না। আমি 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে আমাকে এটি নিউজ আমাকে নিয়ে নিউজ করেছে, ছাত্র শিবির বিতর্ক সম্পাদক, ছাত্রলীগ বিতর্ক সম্পাদক কোটা সংস্কার আন্দোলনে, ছবি দিয়ে আমি ছবি সব আপনাকে দেখাইতে পারবো। আমি 3 দিন ঢাকা শহরে থাকতে পারি নাই। আমি সেই আপনার খাগড়াছড়ি এতে গিয়ে আমি ওই সব মোবাইল টোবাইল ফেলে দিয়ে আমি থাকতে হয়েছে আমাকে। আচ্ছা, এবং এবার আসেন হচ্ছে এবং কি জুলাই আন্দোলনে আমাকে ডিবি হারুন গ্রেফতার করেছিল। কেন করেছিল জানেন? আমি ছাত্রদেরকে আইনি সহযোগিতা দিতে গিয়ে সবগুলো মিডিয়াতে আমার ব্রিফিং পাবেন। যখন ছাত্রদেরকে গ্রেফতার করেছে আমি ব্রিফিং দিয়েছি, সবগুলোতে মিডিয়াতে আপনি পাবেন। ঢাকা শাসনের জামায়াত তখন কথা বলা এত সহজ ছিল না, শেখ হাসিনার সামনে কথা বলা এত সহজ ছিল, আমি বলেছি মিডিয়াতে তখন। এবার আসেন আপনি বলেন যে হচ্ছে ঢাকা 27 শিবিরের কয়জনকে পেয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দেওয়ার পর 33 জন ছাত্র দলের যারা বিভিন্ন সময় এই কি বলে ছাত্রলীগের কমিটিতে ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আপনারা হয়তো শিবিরের একজনকে পেয়েছেন, ফরাদকে নিয়ে বারবার করছেন, কিন্তু 33 জন। এবং কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আপনি একটা ফরিদপুর মেডিকেলের কমিটির 17 জনেই ছাত্রলীগের কমিটিতে ছিল। পরবর্তীতে এটা মিডিয়াতে আসার পর এটা নিয়ে হয়েছে। আপনি দেখেন, আপনার কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংগঠনের পরিচয় পেলে হত্যা করা হইতো এমন কোনো ইতিহাস ছিল না। শিবির বললে শিবিরের ট্যাগিং দিয়ে হত্যা করা হয়েছে। আপনি দেখেছেন বিশ্বজিৎ হত্যা করা হয়েছে বলে তুই শিবির, সে বলেছে আমি হিন্দু, বল তুই হিন্দু শিবির, মানে কি শিবির বললে তোকে মারা যায়? বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের শুধুমাত্র পরিচয়ের কারণে হত্যা করা হয়েছে। আপনি কি মনে করেন সেই শিবিরের ওপেনলি সে বলে বেরাক আর জীবনটা সে দিয়ে দিক? আচ্ছা, না সেটা আমরা চাই না। আবার ছাত্রদলের নেতাকর্মীদেরকে প্রচুর জেল খাটতে হয়েছে এবং গুম হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এটাও সবচেয়ে বেশি জামাত শিবিরের সবচেয়ে বেশি গুম হয়েছে 700 এর উপরে। আমরা এটা চাই না যে পরিচয় সবচেয়ে বেশি এবং কি প্রায় 3.5 লক্ষ মামলা, 3.5 লক্ষ আসামি হয়েছে শিবিরের। 550 জন জীবন দিয়েছে। আপনি কি বলেন? বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই। আচ্ছা, শুধুমাত্র দলীয় পরিচয় পেলে তাকে হত্যা করা হইতো না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলে আমি আপনার কাছে আসি। আমরা এই যে অভিযোগটা মামুনের কাছ থেকে শুনলাম সেটা আমরা বিএনপির পক্ষ থেকেও শুনি এবং এই ডেটাটাও সামনে আসে যে বিএনপির প্রচুর নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হাজার নেতাকর্মী জেলের বারান্দায় শুধু জীবন কাটিয়েছে, গুম হয়ে গেছে এবং গুম থেকে ফেরত আসেনি এরকম ব্যক্তির সংখ্যা বিএনপিতে প্রচুর। কিন্তু আমরা এই যে সুবিধার জন্য, কমফোর্টের জন্য দলের ভেতরে চলে যাওয়া,
এটা কি রাজনীতির মধ্যে একটা সন্দেহের জন্ম দিল কিনা? এখন আমরা শুনি যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, আমার বক্তব্যের সময় যদি কেউ কথা বলেন তাহলে ভাববো আপনি সুপ্ত। এই যে সুপ্ত হয়ে থেকে যাওয়া, এটা রাজনীতিতে কি আসলে ক্ষতি করলো বলে আপনার মনে হয়? আপনার কথাটার উত্তর দিতে যে যেটা বলবো যে সুপ্ত যেটা, হ্যাঁ, দ্যাট ওয়াজ দেয়ার সার্ভাইভাল ট্যাকটিক, এটা আমরা বুঝি। এবং উনি যে বললেন যে উনি হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, হাসিনার বিরুদ্ধে কথা বলা তো সহজ নয়। ওনাকে একটু মনে করি যে এই টেবিলে সবাই হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, সবাই ফ্রন্ট লাইনে ছিলেন এবং সবার বিরুদ্ধে হুলিয়া ছিল। আমরাও কিন্তু দেশে ছিলাম, আমরা কিন্তু বাইরে ছিলাম না। আমি একটা মেয়ে মানুষ, আমার দুটো বাচ্চা আছে, আমার নামে রেড অ্যালার্ট ছিল জুলাইয়ের সময়। আমি 19 দিন পালিয়ে, কিন্তু আমি কিন্তু একদিনও রাস্তা থেকে উঠে আসিনি, আন্দোলন থেকে উঠে আসিনি। সুতরাং ওনারা একা করেনি, সবাই মিলে করেছে। এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং যখন আমরা কথা বলি এটা মনে রাখতে হবে আমরা সবাই এক পথের পথিক। একজন আরেকজনকে দোষারোপ করার আগে সবচেয়ে আগে আমাদেরকে যেটা মনে রাখতে হবে আমরা সবাই এক পথের পথিক। এবং আমরা যে এই যে ফ্যাসিস্ট আমলের যে আমলনামা, এই হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, এইটার কথা না বলে কোন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত ছিল, কে চ্যাম্পিয়ন হয়েছে, সেগুলি নিয়ে আমরা কথা বলি। অথচ যেটা অ্যাকচুয়ালি একদম ডেটা আছে আমাদের সামনে সেটা নিয়ে আমরা কথা বলি না। তাহলে কি আমরা কি আওয়ামী লীগকে ভুলিয়ে দিচ্ছি মানুষের মন থেকে, নিজেরা আওয়ামী লীগ হয়ে এক একজন? এই জিনিসটা একটু আমাদেরকে একটু রিএভালুয়েশন করতে হবে। আরেকটা হলো এখানে যেটা আপনি বললেন যে এটা ওনাদের টেকনিক হতে পারে, বাট যেটা হয়েছে এটা হলো ট্রাস্ট, যেটা বলে পলিটিক্যাল ট্রাস্টটা তো কিছুটা ব্রেকডাউন হয়েছে এখানে এই জিনিসটা। এবং এটা সামনের দিনের জন্য এটা একটা ক্ষতিকর জায়গা তৈরি করে রেখেছে। সবাই সবাইকে সন্দেহ করবে, সবাই সবার দলের মধ্যে চিন্তা করবে কে গুপ্ত কে সুপ্ত, এটা চিন্তা করবে। এটা আপনি এটা আর কোনোদিন ওই ট্রাস্ট আর বিল ব্যাক করতে পারবে না। তারপর উনি আরেকটা কথা আমার নামে বলেছে যে জোটকে সবাই ওন করতে পারে না। আমি আপনাকে একটু বলি, জোট না, আমাদের দলের বিরুদ্ধে যদি কোনো অনৈতিক কাজের দোষারোপ আসে, আমি সেই জায়গাটাকে আমার দল বলে আমি এটাকে কোনোদিন ডিফেন্ড করব না। এটা যেই জায়গাটা দোষ সেটা বলতে হবে দোষ। এবং শাহেদ আলম ভাই যেটা বললো যে একটা নেগলিজেন্ট ম্যানস্লটার, যেটা সেখানে কিন্তু আমি দুটো কথা বলেছি। একটা হলো যারা ওখানে ডাইরেক্ট মেরেছে তাদের হোমিসাইডের শাস্তি হবে, আর যিনি এইখানে তার নেতাকর্মীদের সমস্যা বুঝো, যাকে বলা হয়েছে এখানে প্রবলেম হতে পারে, বলেছে না মরে গেলে আমার কোনো সমস্যা নাই, সে নেগলিজেন্ট ম্যানস্লটারের আন্ডারে পড়বে। এটা হলো আইনি ভাষা, এগুলোকে বলে ভাইকারিয়াস রেসপন্সিবিলিটি। এবং এই ভাইকারিয়াস রেসপন্সিবিলিটির ব্যাপারে যখন আমরা কথা বলবো, আমি একটু এই জন্য মামুন ভাইকে বলি, আমরা কিন্তু এক পাশে কথা বলি না, আমরা একসাথে দোনোটা কথা বলি। এই ভাইকারিয়াস রেসপন্সিবিলিটি যেরকম জামাতের ওনার উপরে বর্তায়, সেরকম কিন্তু আমাদের বিএনপির যে হেড তারেক জিয়ার উপরে বর্তায়। কারণ তার দলের যারা, উনি যে শাহেদ ভাই যে বললেন যে ওনারা যদি মারামারি করে এটার জন্য তারেক জিয়া কি করতে পারবেন, তারেক জিয়া করতে পারবেন। ওনার এখানে ভাইকারিয়াস রেসপন্সিবিলিটি আছে, উনি দলের চেয়ারম্যান হিসেবে কিন্তু ওনাকে এই দায়িত্বটা নিতে হবে যে আপনারা প্লিজ মাঠে এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আমি অসম্মান। সেটা তো উনি বারবার নির্দেশ দিচ্ছেন। ওই ঘটনার মোমেন্টে কারা আছেন বাক্য আপনি দেখাতে পারবেন যেটা মাঠে সহিংসতা উস্কে দিয়েছে? না, আমি ওনাকে দোষারোপ করছি না, আমি খালি বলছি যে উনি যতই ভালো কথা বলুক, ওনার নেতাকর্মীরা যখন আউট অফ লাইন হবে ভাইকারিয়াস রেসপন্সিবিলিটি নিতে হবে। বিকজ উনি তো ওই দলের চেয়ারম্যান, উনি যেহেতু পাওয়ারটা উপভোগ করবেন, রেসপন্সিবিলিটিও তাকে নিতে হবে। আমরা যেরকম ওইটাও নিশ্চয়ই স্বীকার করবেন যে তারা আধা ঘন্টাও সময় নেয়নি এই পুরো কমিটিকে ডিসব্যান্ডেল করতে, এবং আজকে লক্ষ মানুষের সামনে বলেছেন যে আমি নির্দেশ দিয়েছি যদি আমার এখানে কোথাও ত্রুটি থাকে, আমার লোকের ত্রুটি থাকে, প্রশাসন ব্যবস্থা নিক, ওপেনলি বলছে। কিন্তু তদন্ত করতে হবে। আমরা আশা করব যে দুই দিক থেকেই, দুই দল থেকেই এটাকে একটা রেসপন্সিবলি হ্যান্ডেল করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হবে প্লিজ, আপনাদের কাছে ভিডিও এভিডেন্স আছে, পুরা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আপনারা অপরাধীকে চিহ্নিত করুন, তাদেরকে ওপেনলি অ্যারেস্ট করুন। কিছুদিন আগে আমরা দেখলাম কক্সবাজারে একজন জামাত নেতা আরেকজন বিএনপি নেতাকে হত্যা করেছে, সেরকম একটি ঘটনা সামনে এসেছে এবং সেটা আমরা তাকিয়ে আছি যে বিচার হবে। কিন্তু সেখানেও কি তাহলে আপনার জামাতের আমিরের উপরে সেরকম ভাবে নেগলিজেন্স অফ ম্যানস্লটার আসবে? আসবে তো, সেটা আমি বলছি। আপনি যখন পাওয়ারটা
এক্সারসাইজ করবেন, পাওয়ারটা এনজয় করবেন, আপনার খুব ভালো লাগছে, আপনি যেখানে যান হাত উঠালে রাজার মতো, আবার 4 লাখ লোক আবার আপনার সাথে হাত উঠায়, সেরকম এই 4 লাখ লোক যখন আপনার সাথে হাত উঠায় আপনি কিন্তু ভাইকারিয়াসলি তাদের রেসপন্সিবিলিটি নেন। ব্যারিস্টার মিলি, আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি জানেন যে আমাদের আমির বলেছেন যে তার দলে কখনো একজন নারী প্রধান হতে পারবেন না। শুধু তাই না, তারা জামাতে এখনো পর্যন্ত নারী প্রার্থী দেয়নি, তার কারণ হচ্ছে যে এটা প্রস্তুতি নিচ্ছেন। আপনি কিভাবে দেখছেন তাদের এই পজিশনকে? একজন নারী প্রার্থী হিসেবে আপনি নিজে নির্বাচনের মাঠে আছেন। প্রথমত ওনার দলে যে কখনো নারী প্রধান হতে পারবেন না, এটা যে উনি স্বীকার করেছে, এটার জন্য ধন্যবাদ। মানে একদম ব্লান্ট আউট বলে দিয়েছেন যে না, নারী হওয়া যাবে না। অ্যাটলিস্ট তারা এই জায়গাটাতে ক্লিয়ার কাট বলেছে এবং এখানে কোনো রাগ ঢাক নেই। কিন্তু যেটা হলো, ওনারা খুব গর্ব ভরে বলেন 43% নারী, এবং যে কোনো দলের থেকে বেশি 43% নারী তাদের বিভিন্ন লেয়ারে আছেন, এবং যে কোনো দলের থেকে বেশি নারী নেতৃত্ব এবং নারী লিডারশিপ তারা কনফার্ম করেন। এবং কালকে একটা প্রোগ্রামে ওনাদের যে প্রচার দায়িত্বে আছেন হাসানুল মাহবুব জুবায়ের ভাই, উনি বলেছেন যে আমরা আমাদের বোনদেরকে এইবারে কোনো নমিনেশন দেইনি, কারণ আমরা মনে করেছি এটা নমিনেশন যে বোনরা যে প্রচারে যাবে সেটা সিকিউর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, সাপোর্ট দিচ্ছে না। কিন্তু ওনারা যদিও এটা সিকিউরিটি রিজন দেখিয়ে নমিনেশন দেন নাই, কিন্তু এই বোনদেরকে কিন্তু আবার ভোট চাইতে পাঠাচ্ছেন। তো এই কন্ট্রাডিক্টরি কথাটা আসলে আমার খুব পছন্দ হয়নি। আপনারা কিন্তু কোনোদিনও এই জুলাইয়ে যখন মেয়েরা সামনে ছিল তখন কিন্তু বলেন নাই যে আপারা বোনেরা খুবই খারাপ অবস্থা, লাইফ বুলেট ছোড়া হচ্ছে, আপনারা রাস্তায় নামিয়েন না। আপনারা কিন্তু খুব খুশি হয়েছেন যখন মা বোনেরা নেমেছিল। তাহলে যখন ক্ষমতার ভাগ অথবা রাইট শেয়ার যখন দিতে হয়, তখন কেন আপনারা সিকিউরিটি কনসার্নটা নিয়ে আসেন? আমি একজন নারী প্রার্থী, আমি তো আমার এলাকায় ঠিক যতটুকু আনসিকিউর, ঠিক ততটুকু আনসিকিউর একজন ছেলে প্রার্থীও কিন্তু আমি মনে করি। বিকজ এখন যে সিকিউরিটি কনসার্নটা তো আসলে সবার জন্য একই, আপনার প্রার্থীদের তো কোনো সিকিউরিটি নেই, আজকের ঘটনাটা সেটার প্রমাণ। সুতরাং আমার মনে হয় ওনারা যদি চাইতেন যে না, আমাদের 5 জন নারী প্রার্থী হচ্ছে ভেরি কেপেবল, আমরা ওনাদেরকে নামাই, এবং যেহেতু সিকিউরিটি নাই, আমাদের যেসব লোক আমরা মোবিলাইজ করি আমিরের জন্য, সেসব লোক এখন আমাদের আপাদের জন্য মোবিলাইজ হবে। আমির তো পুরুষ মানুষ, তাহলে কিন্তু আমরা ডিফারেন্ট একটা দৃশ্য দেখতে পেতাম, এবং আমার মনে হয় ওনারা খুব ভাবা পেতেন এটার জন্য। আমার মনে হয় আমার থেকে এই বুদ্ধিটা নিলে ভালো করতেন, এখন তো সময় নেই আর। নারী এই প্রশ্নের উত্তর আল মামুন রাসেল আমি আপনার কাছ থেকে শুনতে চাই। কতগুলো প্রশ্ন এসেছে, আমি একটি প্রশ্ন একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন শুনছি যে শরিয়া আইন কায়েম হবে কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মানুষ ডিসাইড করবে। এটা মানুষ তো ডিসাইড করার পদ্ধতিতেই ডেমোক্রেটিক ওয়ে, তো ডেমোক্রেটিক ওয়েতে যাওয়ার পরে মানুষ ডিসাইড করবে শরিয়া আইন কিনা, সেটা আসলে কিভাবে সম্ভব? আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন, যেখানেও আমি বুঝতে পারছি না যে আপনারা কোন পক্ষে আছেন। নারী প্রার্থী দুইটাই বলবো নাকি? দুটো প্রসঙ্গে বলেন। দুটোই বলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, একটু আগে যেহেতু পার্সোনালি আপনি আমাকে একটা এই নিয়ে করেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রোগ্রামের ছবি দেখেছেন, আমি যেহেতু এটা মিডিয়া, হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে একটা সেকেন্ড, যদি আপনাদের এটা দেখার সুযোগ থাকে, 2018 সালে, যদি আপনাদের এই 2018 সালে এটিএন নিউজ আমাকে নিয়ে, আপনি 2018 সেটা আপনি বলেছেন, 2018 সালে এটিএন নিউজ আমাকে নিয়ে একটা নিউজ করেছে। নিউজের মধ্যে তারা বলেছে যে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শত্রু শিবিরের সভাপতি কিভাবে কোটা সংস্কার আন্দোলনের মুখপাত্র হয়, আমাকে নিউজ করেছে। এবং কি 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের, যদি বলা হয় গুপ্ত, এই মিছিলটা দেখেন, এই মিছিলটায় আমি আই ওয়াজ প্রেজেন্ট, দ্য ব্যানার দেখেন, আমি সামনে ছিলাম। ওকে, আপনি বলছেন যে আপনি কখনো ছাত্রলীগ করেননি বা আপনি ছাত্রলীগের সাথে আপনার কোনো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রাম। আমরা এখন নেক্সট প্রসঙ্গে যাই। এবার আসি নারী প্রার্থী। দেখেন, জামাতের আমির সরাসরি বলেছেন, কারণ জামাতের প্রত্যেকটা দলের, বাংলাদেশের যতগুলো দল আছে প্রত্যেকটা দলের এক এক দল এক একটা প্যাটার্ন আছে। যেমন বিএনপি হচ্ছে বাংলাদেশি জাতীয়তা বিশ্বাসী, বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী না। যারা কমিউনিস্ট তারা ক্যাপিটালিজমে বিশ্বাসী না। জামাত হচ্ছে যেহেতু ইসলামী মতাদর্শে বিশ্বাসী, শরীয়তের একটা বিধান আছে, আর রিজালু কাওয়ামুন আলাল নিসা, মানে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে নারীর উপরে নেতৃত্ব দেওয়া হয়েছে। এখানে জামাতের হচ্ছে মহিলা উইং, আলাদা উইং আছে। আপনি দেখেন শিবির, ছাত্র শিবিরের শুধুমাত্র ছাত্র শিবিরে কোনো নারী সদস্য হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য জামাত আলাদা উইং করেছে, ছাত্রী সংস্থা আলাদা উইং করেছে, সেখানে ছাত্রী সংস্থা তার নেতৃত্ব দিবে। এবং জামাতের মহিলা উইং আলাদা, মহিলা উইং এর সভানেত্রী তিনি সভানেত্রী হবেন, তিনি প্রধান হবেন সরাসরি। তার মানে প্রত্যেকটা দল আলাদা একটা প্যাটার্ন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে জামাতের এই প্রধান হওয়ার সুযোগ নেই, কারণ
কারণ হচ্ছে মহিলা উইংয়ের প্রধান হবে উনি, বাট সরাসরি জামাতের প্রধান হওয়ার সুযোগ নেই। যদি জামাতের প্রধান করা হয় তখন আপনারা এই প্রশ্ন করবেন তাহলে আপনাদের ইসলামটা কোথায় গেল, যেখানে আল্লাহ তাআলার সরাসরি কোরআনের আয়াত আছে, সরাসরি কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াতের বিপক্ষে আপনারা চলে গেলেন, তখন প্রশ্নটা আসবে। দেখেন জামাতের সদস্যের ব্যাপারে আরপিওতে বলা আছে 30% সদস্য হইতে হবে, যেখানে 43% সদস্য আছে। আপনি বলেন যে জামাতের ভাইস চেয়ারম্যান ছিল, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল 137 জন গত 17-18 বছরের, এবং 335 জন তাদের মহিলা কাউন্সিলর ছিল। তার মানে জামাত যেখানে সুযোগ আছে। এবার সংস্কার কমিশন বলেছে আগামী নির্বাচন, সংস্কার কমিশন পাশ হওয়ার পরে আগামী নির্বাচন থেকে 5% দিতে হবে। সেক্ষেত্রে জামাত বলেছে জামাত 5% দিবে, এবং কি আমাদের সবচেয়ে যেই দলটাকে এতদিন পর্যন্ত মহিলা লিড করেছে, দেয়া হলো না, যে দলটাকে এতদিন পর্যন্ত মহিলা লিড করেছে এবং কি তফসিল ঘোষণা আগ পর্যন্ত যিনি প্রধান ছিলেন, সেই দলেরও মাত্র 3%, মাত্র 9 জন প্রার্থী করা হয়েছে। এবং যে যতজনকে প্রার্থী করা হয়েছে, আমি আসি আপা শেষ করি, 9 জনকে প্রার্থী করা হয়েছে, প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন কোটায় আসছে। কেউ তার হাজবেন্ডকে গুম করা হয়েছে, আমি শেষ করি, হাজবেন্ডের গুম করা হয়েছে, কেউ তার ভাইকে গুম করা হয়েছে, সে কোটায় আছে। এখানে প্রত্যক্ষভাবে এখানে কিন্তু পুরুষকে ক্ষমতায়ন করা হয়েছে। তারপরে ওনারা দিয়েছেন 9 জন, এই জন্য আমরা সম্মান রাখি, 9 জন দিয়েছে। জামাত বলেছে আগামী যেহেতু সংস্কার কমিশনে পাশ হওয়ার পর আগামী নির্বাচন থেকে জামাত 5% দিবে। এবার দিতে পারে না কেন? কারণ জামাতের আমির কিন্তু সরাসরি আরজারিতে বলেছেন উই আর প্রিপেয়ারিং, আমরা প্রিপেয়ার করছি। আচ্ছা দেখেন, আমাদের যারা সদস্য আছে, এর আগে আমাদের একটি অনুষ্ঠানে সেখানে অ্যাডভোকেট শিশির মুনির পার্টিসিপেট করেছিলেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে 5% যে আপনার নারীদেরকে প্রার্থী হিসেবে দিতে হবে দলে, সেটি এবারের নির্বাচনের জন্য না, আগামী নির্বাচনের জন্য। কিন্তু এই তথ্যটি ভুল। আমি আপনাকে বলি, আপনারা সংস্কারের এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চেয়েছেন। জুলাই সনদে স্পষ্ট করে মেনশন করা আছে, জুলাই সনদ স্বাক্ষরের পর থেকে এটা কার্যকর হবে, 5% নারীদেরকে আপনার কার্যকর হওয়ার পরে এটা হচ্ছে কার্যকর হওয়ার পরে, কিন্তু কার্যকরতা কেন হয়নি? না, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর। তাহলে কোন দল করেছে 5%? বলেন আমাকে, কোন দল করেছে? যে দলের প্রধান নারী সে দলে 5% দিতে পারে। আচ্ছা আমি একটু কথা বলি, আমি একটু কথা না আপা এটা বলেন কেন দিতে পারেনি 5%? আপনি আমাকে আপনার কথাটা বলেন। আপনি আরেকজনের নেগেটিভটা দেখে সংস্কার কমিশনের শর্ত যদি এই নির্বাচনে হয় তাহলে কোন দলে পালন করতে পারে না। আচ্ছা কোন দলে পালন করতে পারে? একদমই তাই, কিন্তু আপনারা তো অসত্য তথ্য দিতে পারেন না। আপনারা এটা বলতে আমি পারেন যে আরেকটি দল, আমি তো আপনাকে দিচ্ছি না, অ্যাট লিস্ট কিছু দিয়েছে কিন্তু আমরা পারি নাই, সেটা বলতে পারেন। নারী প্রধান দল হওয়ার পরেও পারে নাই, তার মানে জামাত বলেছে দিবে না, বলে না। যদি জামাত বলতে আমরা দিব না, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন কেন দিবেন? এখন আমাকে এই জামাত বলছে উই আর প্রিপেয়ারিং, আমরা তাদেরকে প্রিপেয়ার করছি, শুধুমাত্র তাদেরকে সোশ্যাল সিকিউরিটি দিতে পারছি না, আমরা কিন্তু দিতে পারছি না। কিন্তু আমরা শত শত জায়গা শুধুমাত্র নারী ভোট চাচ্ছে। যদি তিনি নমিনেশন দিতে প্রার্থী হতেন তাহলে অবস্থা আরো খারাপ করে ফেলতো। ভোটের জন্য যেতে পারবে, কিন্তু প্রার্থী হলে তখন আর বিপদ হয়ে যাবে। সে বলে আক্রমণ করছে, কান কেটে ফেলছে আপনি। এবং কি বলেছে 99 কল দেওয়ার জন্য যদি ভোট চাইতে আসে, সাধারণ যারা ভোট চাচ্ছে তাদেরকে আঘাত করছে। যদি প্রার্থী হয় তাকে আপনি কি অবস্থা করবেন? প্রার্থী হলে তো আপনারা সবাই আরো ভয়ঙ্কর অবস্থা করবে। আচ্ছা ফিরছি আমি ইসলামী আন্দোলনের নারী কর্মীরা অভিযোগ করেছে যে জামাত তাদেরকে পিটিয়েছে। আমি আসছি আপনার কাছে, দর্শক টেলিভিশনের পর্দায় আপনারা যারা দেখছেন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তবে ডিজিটালে টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজ এবং জিটিভি ইউটিউব চ্যানেলে আমরা আর কিছুক্ষণ কথা বলবো। শাহেদ আলম, আমি আপনার কাছে আসি। আমি আসলে এই বিষয়টায় জানতে চেয়েছি মামুন রাসেলের কাছ থেকে। আমি উত্তরটা আমার কাছে কনভিন্সিং হয়নি যে কেন জামাতের আর আমির একজন নারী কখনো হতে পারবেন না যদি তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে। আমি ব্যাপারটা স্পষ্ট না যে আসলে জামাত ইসলাম কি ইসলাম কায়েমের জন্য, শরিয়া কায়েমের জন্য রাজনীতি করছে, নাকি আসলে এই কথাটা বলছে যে আমরা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেশ পরিচালনা করব। এবং অ্যাট দ্য সেম টাইম যে কথাটি বলছে, আমরা ইন্টারভিউ শুনছি, সেজন্য কিন্তু কনস্টিটিউশন ওটা চেঞ্জ করতে হবে, সেই অ্যামেন্ডমেন্টও আমরা দেখি নাই। আপনি কি স্পষ্ট আসলে জামাতের আমিরের ইন্টারভিউর প্রেক্ষিতে আসলে জামাত ইসলাম কি করতে চায়? কারণ এটা বোঝা আমাদের জন্য এজন্যই জরুরি। অনেকে দর্শক মনে করতে পারেন জামাত ইসলাম নিয়ে কথা বলছি কেন। জামাত ইসলাম আওয়ামী লীগের অতীত আওয়ামী লীগের না থাকার কারণে জামাত ইসলাম ডেফিনেটলি একটা জায়গা নিয়েছে এবং সেখানে তারা একটি জায়গা তৈরি করার চেষ্টা করছে এবং সেখানে ভোটারদের নিশ্চয়ই এই প্রশ্নটা থাকবে যে জামাত ইসলামকে আসলে ইসলামের শরিয়ান কায়েম করবে কিনা। দেখুন, এটা নিয়ে অর্থনীতিবিদ জিয়া হাসান খুব ভালো একটা লেখা লিখেছেন। সেখানে তিনি বলেছেন যে জামায়াতের যেই টু ফেসের রাজনীতি, সামনে থেকে সাদিক কায়েম, শিশির মনির, মির্জা গালিব একরকম, আমাদের মামুন, ওনারা খুব পলিশ রাজনীতি, ওনাদের সাথে বসা যায় কথা বলা। জামাত যে সুরা সদস্য নিয়ে চলে, এদের একজনের কোনো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড নাই, আপনি ট্রেস করতে পারবেন না এরা কোন মতদর্শের কি চায়। এবং ওনার একজন সুরা সদস্যের বক্তব্যও আমি দেখলাম,
ওনারা হচ্ছে কট্টর কট্টর নারী বিদ্বেষী, কট্টরভাবে শরিয়া আইনের পক্ষের লোক। সুতরাং ডক্টর শফিকুর রহমান যেই জামাতকে আমাদের সামনে নিয়ে এসেছেন, এটি হলো ওই জেবু দ্য ক্যাট মতো সুন্দর একটা বিড়ালের ছবি সামনে নিয়ে এসেছেন, পেছনে তার নেকড়ে। নির্বাচন হয়ে যাবে কিছুদিন পরে, জামাত তার আসল রূপে ফিরে আসবে, সেজন্য এই নির্বাচনেও তারা এই যে কি বলে যে নারীদের যে মনোনয়ন এটা সেটা দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি জামাতের টুফত যে আমি বললাম, কারণ হলো আপনি একটা বিল্ডিং হঠাৎ করে আপনি জোড়াতালিতে তৈরি করে ফেলছেন, করতে করতে দেখা যাচ্ছে এটা বড় হয়ে গেছে, এখন এটাকে আপনি একটা প্রাসাদ যে নির্মাণ করবেন সেটার জন্য আপনি বাইরে থেকে অনেক প্রলেপ দিচ্ছেন, অনেকগুলো গম্বুজ তুলছেন, এটা করছেন ওটা করছেন, কিন্তু এটার স্ট্রাকচারটা খুবই দুর্বল। স্ট্রাকচারটা হলো যে কোনো সময় ভেঙে পড়ার মতো। জামাত হলো এরকম চরম প্রতিক্রিয়াশীল একটি রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের একটা মধ্যপন্থী দল হতে হবে বলে তারা এখন যেসব প্রলেপ দিচ্ছে, এই যে সবাইকে নিয়ে রাজনীতি করা, অন্যদেরকে নেওয়া, হিন্দুকে মনোনয়ন দেওয়া, ইটস কমপ্লিটলি এগেনস্ট দেয়ার লিটারেচার। তাদের লিটারেচার মানে গঠনতন্ত্র। নারী হিন্দুদেরও নিচে তাদের চোখে, Exactly. একজন হিন্দুকে দিতে পেরেছে কিন্তু নারী না দিতে পারছে না। এবং তাদের লিটারেচারে তারা যে দিলেন তো বলে না কখনো। লক্ষ রোকন নিয়োগ করেছে, তাদেরকে ওয়াদা করিয়ে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে। আজকে দেখবেন তাদের ওই হুকুমতের দিন নাই করে ফেলছে তারা, কিন্তু ওই যে বললাম লিটারেচার কিন্তু পরিবর্তন করছে না। যেই না এই বিড়ালের চেহারাটা থাকবে ইলেকশন পর্যন্ত, ইলেকশনের পরে তারা দে উইল গো ব্যাক টু দেয়ার নেকড়ে চেহারা, এবং তাদের মনে মনে, এবং তারা ওই রাস্তাতেই আছে। সুতরাং ওনারা যেই রাজনীতি এখন করছেন, এটা একদমই প্রতারণার রাজনীতি, মুনাফেকের রাজনীতি, মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি। আপনি ভয় পাবেন, শেরপুরে যেভাবে নারায় তাকবীর বলে মানুষকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, এইটা আমার ভয় হয় যে এটা জয় বাংলার যে ফ্যাসিবাদ, এটার চেয়ে নিকৃষ্টতম ফ্যাসিবাদ হবে যদি নারায় তাকবীরের ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয়। আপনি তখন আর এটাকে আর গণতান্ত্রিক মোড়কে মোকাবেলা করতে পারবেন না, এটা তখন হয়ে যাবে ধর্মরক্ষার যুদ্ধ। ধর্মরক্ষার যুদ্ধে কাতল এবং শিরোচ্ছেদ বৈধ। আপনি কোনোভাবেই কোনো গণতন্ত্রের কথা, মুক্তিযুদ্ধের চেতনা, কোনো চেতনা দিয়ে আপনি তাদেরকে আর থামাতে পারবেন না। আমি ব্যারিস্টার মিলিয়ে আমি আপনার মন্তব্য শুনি যে আমরা তো এরকমটা একেপিতে দেখলাম, তুরস্কে সেরকম একটি সরকার আসলো যেখানে আসলে শুরুতেই যে খুব একদম ইসলামী শরিয়া আইন করবে সেরকমটা ছিল না, কিন্তু আস্তে আস্তে সেই সরকারটি কিন্তু অথরিটেরিয়ান হয়ে গেছে ভয়ানকভাবে। আর জামাতের ক্ষেত্রে আসলে কি হতে পারে এবং কি আপনি কি বার্তা পান? ওনাদের দুইটা বিষয় নিয়ে আমার খুব সমস্যা আছে। এবং আমি এখানে একটু বলে রাখি যে একটি দল আসলে ক্ষমতায় গেলেই যে সেই দলটি শুধুমাত্র পাওয়ার রাখে তা না, বিরোধী দলে গেলেও সেই দলের একটা পাওয়ার থাকে, অনেক বড় ভূমিকা থাকে। সেজন্যই আসলে জানতে চাওয়া আছে। এটা আমি বলছি যে ওনাদের দুটো বিষয় নিয়ে আমার খুব সমস্যা। একটা হলো যে ওনারা দেখাচ্ছে যে দে ওয়ান্ট টু বি ইনক্লুসিভ অ্যান্ড এভরিথিং। তো ইনক্লুসিভ দেখাতে যে ওনাদের যদিও পুরা বলছে হলো ইসলামপন্থীদের ভোট এক বাক্সে, কিন্তু একজন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিচ্ছেন ইনক্লুসিভনেস দেখানোর জন্য, বাট এই উদারতা একজন নারীর জন্য আর এক্সটেন্ড করতে পারছেন না। তার নারী বিদ্বেষটা কোন পর্যায়ে? আরেকটা ব্যাপার হলো, একটা দেশে কি শুধু ইসলামপন্থীরা থাকে? ইসলামপন্থী বলতে কি বোঝায়? আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমার বোঝা মতো যতটুকু পর্দা করার দরকার সেটা করি, কিন্তু আমি কিন্তু ইসলামপন্থী না ওনাদের মতে। তো ইসলামপন্থীদের ভোট যদি এক বাক্সে যায়, তাহলে কি এই যে রাষ্ট্রটা তৈরি হবে সেটা কি শুধু ইসলামপন্থীদেরকে সার্ভ করবে? ইট উইল নট সার্ভ এভরিওয়ান। তাহলে এই যে আমরা সবসময় বলি রাজনীতিটা হতে হবে পলিসি বেসড, রাজনীতির জেন্ডার থাকা যাবে না, রাজনীতির কোনো রিলিজিয়াস বিলিফ থাকা যাবে না। কারণ আপনি তাহলে কি আদারিং করবেন? এতদিন আওয়ামী লীগ ওনাদেরকে আদারিং করতো, এখন ওনারা সেই একই আদারিং এর রাজনীতি অন্যদের সাথে শুরু করেছে। এটা কোনোদিনই কিন্তু ভালো ফল বয়ে আনে না। এখন মামুন ভাইয়ের কিন্তু খুব কষ্ট লাগবে আমার কথাগুলো শুনে, বাট উনি যদি একটু অবজেক্টিভলি চিন্তা করে, আদারিং কখনোই ভালো ফল বয়ে আনে না। যখন আওয়ামী লীগ ওনাদেরকে আদারিং করেছে আমরা ওনাদের পক্ষে দাঁড়িয়েছি, যখন এখন ওনারা আদারিং করছে আমরা কিন্তু ওনাদের বিপক্ষে দাঁড়াবো। কারণ আমরা মোরালিটি বেসড কথা বলবো, আমরা মানুষের অধিকারের কথা বলবো। আপনি যখন একটা গ্রুপকে আদারিং করে ফেলবেন, আপনি যখন ডিভিশন ক্রিয়েট করবেন, আপনি তখন
গণমানুষের রাজনীতি আর করছেন না, আপনি বিভক্তির রাজনীতি করছেন এবং এটা খুব খারাপ। সেই আদরিংটা হবে কিনা, সেই আদরিং এর পলিটিক্স হবে কিনা সেই বিষয়ে মামুন রাসেল আপনি বলতে চাইলে আপনি নিশ্চয়ই এখানে বলবেন, যেহেতু একটি অভিযোগ এসেছে বা একটি বিশ্লেষণ এসেছে, আপনার বলার থাকলে বলবেন। কিন্তু আরেকটি প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। আমরা যখন দেখলাম যে তারেক রহমান বাসে যখন তিনি সবার সাথে সমর্থকদের সাথে তিনি মত বিনিময় তো সম্ভব না, যখন দেখা করছিলেন, যখন যাচ্ছিলেন, সেই বাসের যাত্রাটাকে নিয়েও আমরা জামাত ইসলামের পক্ষ থেকে শুনেছিলাম যে বাস থেকে নামুন, জনগণের কাছে যান, বাসের ভিতরে না থাকার জন্য। তো এখন আমরা দেখছি জামাতের আমিরও বাসেই এখন চড়ছেন সেই সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য, প্রচারণার জন্য। এটা কি অনুকরণ হয়ে গেল না? না না, অনুকরণ না। আমরা আসলে তো হচ্ছে ফটো কার্ড দেখে বিশ্বাসী বা ছবি দেখে বিশ্বাসী। জামাতের আমির গাড়িটা যেটা, এটা উদ্বোধন করেছেন, এটা চড়ে উনি নির্বাচন প্রচারণা করেননি। আমরা জাস্ট হচ্ছে একটা ছবি দেখেছি যে উনি ভিতরে গিয়ে হাত নাড়িয়েছেন, কিন্তু এরপরে উনি যখন বক্তব্যটা দিয়েছেন, ওনার সামনে, ওনার এই গাড়িটার সামনে ওনার গাড়িতে দাঁড়িয়ে উনি বক্তব্যটা দিয়েছেন। এই গাড়িটা হচ্ছে পুরো নির্বাচনে ক্যাম্পেইন করার জন্য পুরো ঢাকা শহরে চড়বে এই গাড়িটা। কোনো জামাতের আমিরকে নিয়ে চড়বে না, এটা পুরো সবাইকে শুধু মুভ করবে কেমন? আপনি এনসিপি দেখেছেন গাড়ি মুভ করাচ্ছে, এটাতে মুভ করবে। এটা না, এটা মানে হচ্ছে তারেক রহমান সাহেব যেভাবে গাড়ি ভিতরে থেকে যেভাবে করেছেন, এটা সেটা না। কিন্তু আমরা জাস্ট হচ্ছে একটা ছবি দেখেছি, এই ছবিটা নিয়ে সারাদিন আজকে হয়েছে, এবং আমরা পরবর্তীতে কথা বলে জানতে পেরেছি এটা হচ্ছে জাস্ট হচ্ছে পুরো ঢাকা শহরে মুভ করবে। এখানে দাঁড়িয়ে জামাতের আমির পুরো ঢাকা শহর মুভ করবেন না, জামাতের আমির যে গাড়ি আছে সেই গাড়িতেই মুভ করবেন। এবার আসি আপা, এই শাহিদ ভাই তো আমার খুব সম্মানিত মানুষ, আমি ভাইকে খুব শ্রদ্ধা করি। শাহিদ ভাই তো জামাতকে নিয়ে ব্যাপক ভবিষ্যৎবাণী করেছেন, মুনাফিক বলেছেন, অনেক কিছু বলেছেন। আমি বিশ্বাস করি শাহিদ ভাইয়ের এই ধারণাটা পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ, খুব দ্রুতই পরিবর্তন হবে। কারণ শাহিদ ভাই তো একসময় তারেক রহমান সাহেবের নিয়ে বলেছিলেন যে দুর্বল দলে পরিণত হয়েছে বিএনপি, এবং দুর্বলতম নেতৃত্ব তারেক রহমান। সে তারেক রহমানের কিছুদিন পরে পরিবর্তন হয়ে বাসিওয়ালা হয়ে গেলেন, এটা কি নেতৃত্বের বাসিওয়ালা হয়ে গেলেন। এটা পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়। আমার বিশ্বাস শাহিদ ভাই, আমার বিশ্বাস না না, আমার বিশ্বাস শাহিদ ভাই পরিবর্তন হবে। শাহিদ ভাই একসময় বলবে, প্রভাবিত হতে পারে, মানে বট কাট পিস করে ওরা, উনিও জানেন যে আমি একটা আলোচনা করি, কাট পিস করে যেখানে আমাকে থামানো যায় ওখানে থামিয়েই ও শাহেদ আলম কট খেলেন, হ্যাঁ, মানে এটা হলো বটের। না না, আমার বিশ্বাস শাহিদ ভাই পরিবর্তন, শাহিদ ভাই পরিবর্তন হবে। কারণ শাহিদ ভাই হচ্ছে খুব চিন্তক মানুষ, তো চিন্তা করে উনি, আমার বিশ্বাস উনি আরো কার্যক্রম দেখবে। কারণ উনি তো এখন বাংলাদেশে সরাসরি আসছে, সরাসরি দেখবে, জামাতের কার্যক্রম দেখলে অনেক কিছু দেখে উনি পরিবর্তন হবে, অনেক পরিবর্তন হবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। তারপরে আমার মিলিয়াপা বললেন যে জামাত খুব নারী বিদ্বেষী, একটা হিন্দুকে প্রাধান্য দিতে পারে, একটা মেয়েকে প্রাধান্য দিতে পারে না। আমি খুব দুঃখজনক সত্য, এত নারী বিদ্বেষী একটা দলের সাথে শুধুমাত্র 3-4টা আসনের জন্য জোট করা, এটা আসলে রাজনীতির জন্য মানানসই না। যদি জোট করলে না, তাহলে আপনার এই দল পদত্যাগ করা দরকার ছিল। যে দল নারী বিদ্বেষী সাথে জোট করে, সে দলে আমার টাকা দরকার নেই। এটা হচ্ছে প্রতিভা, এটা হচ্ছে প্রতিভা, এটা হচ্ছে প্রতিভা। আমি শেষ করি আপা, যে দল আমি তৈরি করেছি সেখান থেকে আমি কেন পদত্যাগ করব? না না, তাহলে হয়তো দলকে পরিবর্তন করবেন, না হলে পদত্যাগ করতে হবে, এটাই তো করতে হবে। আমার দলের ডেমোক্রেসি আছে, আমি দলের ভিতরে থেকে আমার দলের একটা ডিসিশনের, আমি এটা শুধু ডিসিশনের ভয়ঙ্কর ডিসিশন, যেটা এত নারী বিদ্বেষী একটা দল, একটা প্রার্থীও কিন্তু নারী এবি পার্টি থেকে দেওয়া হয়নি, নারীর কোনো প্রার্থী দেয় নাই। না না না, জোট থেকে আমি বলছি, জোটে 3টা আসন দিয়েছে, জোট থেকে 3টা আসন দিয়েছে, কিন্তু দেন এই জায়গায় তো আপনাদের একটা ভূমিকা থাকতে পারে। আপনারা তো সেখানে জামাতের যে আপনি যখন আমি আপনাকে বলি সমঝোতা করছে, সেখান থেকে তাহলে আমি একটু বলি, সমঝোতা আসন সমঝোতা হয়, কয়টা আসন এবি পার্টিকে 3টা দেওয়া হয়েছে, এবি পার্টি 3টা থেকে একজন আপাকে দিতে পারতো। আপনি দেখেন এনসিপি কে যেভাবে এনসিপি কে দেওয়া হয়েছে, এনসিপি কি নারী প্রার্থী দেয় নাই? এনসিপি কি নারী প্রার্থী দেয় নাই? তার জামাত কি বিরোধিতা করেছে? আপনার সাভারের যে আসন ইঞ্জিনিয়ার কি নাম, সে তো প্রচার করছে। জামাতের তো তাহলে বিরোধিতা করা দরকার ছিল, কারণ জামাত তো মনে করে নারী প্রার্থীদের জন্য এখন পরিবেশ নেই, আইন শৃঙ্খলা পরিবেশ নারী প্রার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। পরিবেশ নেই তো সেটা প্রমাণিত হয়েছে পরবর্তীতে, শত শত জায়গায় যেভাবে আক্রমণ হয়েছে, এটা তো প্রমাণিত হয়েছে। জামাত তো পিছিয়ে নাই, জামাত তো করেছে, বরিশাল ইসলামী আন্দোলনের প্রার্থী তো সংবাদ সম্মেলন করেছে যে জামাত হচ্ছে তাদেরকে আক্রমণ করেছে। বরিশালের বিষয়টা একটু বলবো আপা, বরিশাল প্রথম হচ্ছে বরিশালে যদি ইসলামী আন্দোলনের নারী কর্মীর উপর আক্রমণ হয়, এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং যে করেছে তাকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু বরিশালে যেটি হয়েছে,
কথা কাটাকাটি হয়েছে পুরুষের মধ্যে। আচ্ছা, আমরা এবং আশা আপনি করব- আমি আবার শেষ করে দিই কথা কাটাকাটি পুরুষের মধ্যে। সেখানে একজন নারী ছিলেন, একটা প্রার্থীর মেয়ে। আপনি দেখেছেন উনি যে জামাতের যে যিনি ছিলেন উনি বারবার বলছেন যে আপা আপনারা মুরব্বির সাথে এভাবে কথা বলতে পারেন না। ভিডিও করছে কে? ভিডিও করছে জামাতের লোকজনে ভিডিও করছে। এই যিনি নারী প্রার্থী ছিলেন যিনি ক্যামেরা সরাই ফেললেন। আমরা সবসময় দেখি ভিকটিম সবসময় ভিডিও করে, আমরা সবসময় দেখি ভিকটিম ভিডিও করে। আচ্ছা, যদি এখন আপনি- নারী প্রার্থীর উপর আক্রমণ হইতো আপনি- তাহলে এই ভিডিওটা তারা করা দরকার ছিল, করে আমরা দেখার দরকার ছিল যে আসলে নারী প্রার্থীর উপর আক্রমণ, এই নারীর উপর আক্রমণ হয়েছে। আমরা জামাতের একটা ট্রেন্ড দেখেছি যে কোনো প্রার্থী বা জামাতের কোনো কর্মী যদি অপরাধ করে তাদেরকে বহিষ্কার করে না, তাদেরকে ডিফেন্ড করে। না না আপা, সেইটার মনে আপনি হচ্ছে বরগুনায় শেষ করব। আপনি আপা বরগুনায় কি দেখেছেন? বরগুনা জামাতের সরকারি সেক্রেটারিকে বহিষ্কার করেছে। আমরা বিএনপি বরগুনায় জামাতের যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে কটূক্তি করার কারণে তাকে বহিষ্কার করেছে বরগুনার সরকারি সেক্রেটারিকে। আপা কি বলেন আপনি? আমরা খুব কমই এক্সাম্পল এরকম আছে। শেষ করে দিব শাহেদ আলম, বিএনপিরও অনেক নেতাকর্মী নিহত হত্যা, আপনি জানেন যে নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সেই বিচারগুলোর জন্য বিএনপি কিন্তু ওরকমভাবে তাদের নেতাকর্মীর জন্য কিন্তু সামনে আসছে না, কেন এটা? ওই যে মামুন বললেন না যে আমি বলছিলাম 2018 সালে বিএনপি দুর্বলতম নেতৃত্বে পরিণত হয়েছে। এই সমালোচনা তো আমার কোনোদিনই বন্ধ হয়নি, আমি সমালোচনাটা করে গিয়েছি। 2018 সালে যেই প্রক্রিয়ায় তারা রাজনীতি করেছে, সংসদ নির্বাচন করার পরে আবার ওই সংসদের ডাকাতি হয়েছে, তারপরেও সংসদে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত, সেইটার প্রতিবাদে আমি তাচ্ছিল্য করে বলেছিলাম যে ইটস নট এ গুড ডিসিশন। আজকেও তো আমি বলি, আজকে যেভাবে বিএনপি রাজনীতি করছে, প্রত্যেকটা জায়গায় যেভাবে ছাড় দিচ্ছে, তার কর্মীদের যেভাবে অত্যাচার হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সেটার বিরুদ্ধে যে তারা প্রতিবাদ গড়ে তুলছে না, আমার ভয় হয় যে এই দলটার জন্য মানুষ কোনদিন বিমুখ হয় যে না, ওকে দিস ইজ নট আওয়ার পার্টি। এখন তারেক রহমান যেহেতু বলছেন আমরা শান্তি চাই, শান্তি চাইতে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাতাল ছেলে মেয়েগুলো তারেক রহমানের নামে শাওয়া বলে স্লোগান দিচ্ছে, উনি তাদেরকে ডেকে মিষ্টি খাওয়াচ্ছেন, আসো বাবা বসো, আমরা শান্তি চাই। আজকে গতকালকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঠিকই তারেক রহমানের নামে তারা মিছিল করছে, তবুও তারেক রহমান বলছে আমরা শান্তি চাই। মানে উনি ওনার নেতাকর্মীদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন না খালি, মানে এখন এইটাকেও অনেকে আপনি বলতে পারেন যে আমি দোষারোপ করেছি তারেক রহমানকে যে দুর্বল, না, মানে উনি শান্তি চান বলে এত ছাড় দিচ্ছেন যার বলি হচ্ছে বিএনপি নেতাকর্মীরা। এইটা একটা অনেক কষ্ট তৈরি হচ্ছে। আমি বিএনপি সরাসরি করি না, আমারই কষ্ট লাগে, আর যারা বিএনপি করে তাদের কষ্টের মাত্রাটা কেমন আমি বুঝতে পারি। ব্যারিস্টার মিলি, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড হিয়ার, শেষ করে দেব যদি কিছু আপনি অ্যাড করতে চান। অ্যাড করার কিছু নেই আসলে আমরা বললাম না দায় ও দরদের রাজনীতিটা করি না। আমরা যদি মরালিটি বেসে কথা বলি, আমাদেরকে বলা হয় আপনি পদত্যাগ করেন না কেন। আমি আমার দলের থেকে, আমি দলের যদি একটা ডিসিশনের কোনো প্রতিবাদ করতে না পারি, তাহলে সেই রকম দল রাখারই দরকার কি, সেই রকম দল থাকারই দরকার না। আমরা এই ডেমোক্রেসিটার কথাই বলে আসছি যে বারবার যে ডেমোক্রেসির কথা বলি, হয়েছে কি ওনাদের তো ডেমোক্রেসিটা নাই, এই জন্য ডেমোক্রেসিটা বুঝে না যে দলে থেকেও দলের বিরুদ্ধে বলা যায়, জোটে থেকেও জোটের বিরুদ্ধে বলা যায়, ইফ ইটস আ রং ডিসিশন সেটা বলা যায়, এবং দলকে ওন করে অনেক কিছু দলের ক্রিটিসিজম করা যায় ফর দ্য গুড অফ দ্য পার্টি। এই জিনিসটা আমরা আশা করি যে জামাত ইসলামী ডেমোক্রেসি নিজের দলের মধ্যেও চর্চা করবে এবং সেই ডেমোক্রেসির মধ্যে দিয়ে একজন নারী কোনো একদিন জামাত বলেন 43% নারী বিভিন্ন, এটা আপনি 43 কেন, আপনি 93% বানাই দেন, কারণ আমরা তো কেউ দেখছি না কোন লেয়ারে কে কাজ করছে, কিন্তু আমরা দেখতে চাই একটা এক্সাম্পল যে পরিমাণ গণজোয়ার সারা বাংলাদেশে নারীরা করছে, এইজন্য তো নারীর উপর আক্রমণটা হচ্ছে। আমরা দেখতে চাই যে নারীরা বের হয়েছে রাস্তায়। গণজোয়ার কিন্তু একটা নারী নেত্রী পাইলেন না নমিনেশন দেওয়ার জন্য, খালি গণজোয়ার একটা ভালো কিছু। শুধু নমিনেশন না, সুরাতে